আচ্ছা ওকে দেখো তাহলে আমরা মোটামুটি বায়ো এক্সট্রা সিরিজের 11 নম্বর ক্লাসে অলরেডি আজকে আমরা চলে আসছি। আমরা কিন্তু লাস্ট 10টা ক্লাসে অলমোস্ট কিন্তু আমাদের কয়টা চ্যাপ্টার শেষ হইলো, মোটামুটি 8টা চ্যাপ্টার শেষ হয়ে গেছে তাই না? আমাদের কিন্তু আর ক্লাস বাকি বলতে আমাদের দুইটা, আজকে একটা শেষ হয়ে গেলে আমাদের কিন্তু লাস্ট একটা চ্যাপ্টার বাকি থাকবে, চ্যাপ্টার 12। অ্যান্ড এই যে দেখো আমাদের কিন্তু উদ্ভিদ প্রজনন যে চ্যাপ্টার যেটা, সেটা কিন্তু আমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এবং খুব যে বেশি বড় বলবো তা না, বাট আমাদের এখান থেকে কিন্তু অনেকবার কোশ্চেন আসে। আমার যত মনে পড়ে আমার 20-21 শুনে যে আমি এক্সাম যখন দেই, আমার কিন্তু এখান থেকে একটা কোশ্চেন আসছিল, সম্ভবত মনে হয় গুটি কলম বা সামথিং এরকম কিছু একটা নিয়ে। আমি কোশ্চেনটা অ্যান্সার করতে পারি নাই। অ্যাকচুয়ালি মনে হয় অ্যান্সারটা ছিল গোলাপ ফুল, আমি হয়তো অন্য কিছু একটা দাগায় এসেছিলাম। বুঝতে পারছো? সো এই চ্যাপ্টার থেকে কিন্তু বেশ ভালো কোশ্চেন হয়। চলো আমরা একটু পড়াশোনায় চলে যাই, তাহলে আমাদের জন্য একটু মনে রাখাটা ইজি হবে, বা তোমাদের জন্য গুছায় ওঠাটা একটু ইজি হবে। তাহলে দেখো আমি যদি তোমাকে বলি যে উদ্ভিদের প্রজনন মানে হইলো, তোমাকে বুঝতে পারতে হবে যে উদ্ভিদের প্রজনন বলতে অ্যাকচুয়ালি মিন করতে চাচ্ছে তোমার প্ল্যান্ট রিপ্রোডাকশন। তাহলে একটা জিনিস একটু খেয়াল করো, প্ল্যান্ট রিপ্রোডাকশনের আন্ডারে তোমরা অ্যাকচুয়ালি এখন কী কী জানতে পারবা, বা আসলে কী কী এখানে আলোচনা করা হয়েছে। মিলি দেখবে এখানে তোমার মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে পুং গ্যামিটোফাইট, স্ত্রী গ্যামিটোফাইট, এই রিলেটেড যে কথাবার্তাগুলো দেখলে সেগুলো কিন্তু তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তারপর দেখবা এই যে তোমার প্রজননতন্ত্র রিলেটেড, কীভাবে একটা পরাগায়ন হচ্ছে, পরাগরেণু থেকে কী কী তৈরি হচ্ছে, তারপর তোমার ডিম্বক থেকে কী তৈরি হচ্ছে, ডিম্বাণু থেকে কী তৈরি হচ্ছে, এই যে ব্যাপারগুলো যেগুলো থাকতেছে এগুলো কিন্তু আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। এখন আমি যদি তোমাকে বলি যে এই চ্যাপ্টারটাতে শুরুর পার্টটাতে দেখো, আমি শুরুর পার্টটাতে তুমি যদি একটু খেয়াল করো, তুমি একটু দেখবা যে আমাদের মানে মাতৃ উদ্ভিদ থেকে নতুন উদ্ভিদ তৈরি করার যে প্রক্রিয়া যেটা, সেটা কিন্তু আসলে আমাদের মানে প্রজনন প্রক্রিয়া। আমি যদি জিজ্ঞাসা করি ভাইয়া প্রজনন প্রক্রিয়া অ্যাকচুয়ালি জিনিসটা কি, তাহলে বলবা মাতৃ উদ্ভিদ থেকে আমি নতুন একটা জিনিস তৈরি করতে চাচ্ছি, একবারে সেটার কাছাকাছি গুণসম্পন্ন, অথবা সেটার মতো হইতে পারে বা সেটার মতো নাও হইতে পারে, অনেকটা নতুন বৈশিষ্ট্য ক্রিয়েট হইলেও হইতে পারে। তাহলে এই যে ব্যাপারটা যেটা, সেটা কিন্তু আমাদের একটু জানতে পারতে হবে। ওকে, তাহলে আমি জিজ্ঞাসা করি যে দেখো, যে আমাদের ভ্রূণ বিজ্ঞান বলে একটা কথা আছে, বিজ্ঞানের যে শাখায় যে আমরা ভ্রূণ নিয়ে আলোচনা করি সেটাকে বলা এমব্রায়োলজি। তাহলে এমব্রায়ো মানে কি বলো? এমব্রায়ো মানে হলো ভ্রূণ। তাহলে বিজ্ঞানের যে শাখায় আমরা ভ্রূণ নিয়ে আলোচনা করি সেটাকে বলতেছি আমরা এমব্রায়োলজি। এখন আমরা যদি একটু উপরের দিকে চলে যাই, খেয়াল করো যে আমাদের প্রজননের মধ্যে আমরা কিন্তু দুই ভাগে ভাগ করছি, একটা হলো আমাদের অযৌন জনন, আর এটা কিন্তু আমাদের যৌন জনন। যদি আমাদের অঙ্গজ জনন বলে একটা পার্ট আছে, সেটা কিন্তু আপাতত এখানে উল্লেখ করে নাই, তবে আমরা এটা পরে আরও ডিটেলস আলোচনা করবো। ওকে, এখন আমি তোমাকে একটা ব্যাপার বলি। দেখো এই যে আবৃতবীজ উদ্ভিদে এখানে কিন্তু আমাদের ফুলের একটা সংজ্ঞা দেওয়া আছে, বুঝছো? ফুলটা কি বলতো? ফুল হইল প্রজননের জন্য তোমার বিশেষভাবে রূপান্তরিত একটা বিটপ বা শুট। তাহলে এই জিনিসটা একটু মনে রাখো। তাহলে কোশ্চেনটা কি, ফুল কি? তাহলে বলবো একটা রূপান্তরিত বিটপ। ফুলের কিন্তু অনেকগুলো পার্ট আছে, তোমার এর মধ্যে তোমার শুক্রাশয় থাকে, ডিম্বাশয় থাকে। বলতে অ্যাকচুয়ালি বলতে চাচ্ছি যে তোমার হলো ওই যে গর্ভপত্র, গর্ভাশয়, তারপর মানে গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, এই যে ব্যাপারগুলো, তারপর তোমার পরাগরেণুর যে তোমার অঙ্কুরোদ্গম হইলে কী হয়, এই ব্যাপারগুলো কিন্তু আমরা আরও ডিটেলসে আলোচনা করব। তবে আপাতত কিন্তু আমাদের জন্য খুব বেশি যে জানতে হচ্ছে ব্যাপারটা কিন্তু এরকম না। আমরা একটু সামনের দিকে যাই। দেখো যে যৌন প্রজননের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, মানে যৌন জনন আসলে ব্যাপারটা কি। যৌন জনন মানেই হলো যেখানে তোমার শুক্রাণু আর ডিম্বাণুর একটা মিলন থাকবে, বুঝছো? শুক্রাণু ডিম্বাণুর মিলন ছাড়া কোনোভাবেই যৌন জনন হওয়া সম্ভব না। আর যদি বলে তোমাকে অযৌন জননটা কি, তাহলে বলবা ভাই অযৌন জনন মানেই হলো স্পোর। তো স্পোর ছাড়া যেমন তোমার হলো অযৌন জনন হয় না, সেমভাবে তোমার শুক্রাণু ডিম্বাণু ছাড়া কোনোভাবে যৌন জনন হওয়া সম্ভব না। তাহলে এই জিনিসটা তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। ওকে, তাহলে আমি যদি জিজ্ঞাসা করি যে ভাই এখানে ব্যাপারটা আসলে কি, এখানে ব্যাপারটা হইলো দেখো, আমি যদি বলি ভাই এখানে আমাদের গ্যামিট তৈরি করতে হবে বা শুক্রাণু ডিম্বাণু তৈরি করতে হবে, শুক্রাণুটা কোথায় তৈরি হবে এবং ডিম্বাণুটা কোথায় তৈরি হবে, এই জিনিসটা কিন্তু বোঝাটা আমাদের জন্য দরকার। দেখো আমি যদি তোমাকে বলি যে ভাই শুক্রাণু বলতে অ্যাকচুয়ালি কি মিন করতে যাচ্ছি, মেল গ্যামিটোফাইট বা পুং গ্যামিটোফাইট। পুং গ্যামিটোফাইটটা আসলে কোত্থেকে আসবে, তাহলে বলবো ভাইয়া পুং গ্যামিটোফাইটটা আসবে পরাগরেণু থেকে। কোত্থেকে আসবে? পরাগরেণু থেকে। তাহলে আমি জিজ্ঞাসা করি যে ভাইয়া আমি কয় নাম্বার স্তবকটা হলো আমাদের মেইনলি পুং গ্যামিটোফাইট, তাহলে বলবো তৃতীয় স্তবক যেটা, সেটা কিন্তু আসলে আমাদের পুং গ্যামিটোফাইট। তাহলে দেখো ফুলের তৃতীয় স্তবক হলো তোমার পুং জনন স্তবক, বা এখান থেকে কিন্তু আমাদের পুং গ্যামিটোফাইট তৈরি হয়। দেখো এক বা একাধিক পুংকেশর নিয়ে এই স্তবকটা গঠিত হয়। প্রত্যেকটা পুংকেশর নিচের দিকে দণ্ডাকার পুংদণ্ড থাকে এবং মাথার উপর তোমার একটা পরাগধানী থাকে, ঠিক আছে? আর দুইটার মাঝে কি থাকে, কানেকটিভ থাকে বা যোজনী থাকে। তাহলে কোশ্চেনটা এভাবেই করে যে তোমার পরাগধানীতে অ্যাকচুয়ালি কী কী থাকে, তাহলে বলবা যে ভাইয়া পুংকেশরে কী কী থাকে, মানে পরাগধানীতে তোমার অনেকগুলো পুংকেশর থাকে। একটা পুংকেশর কী দিয়ে তৈরি, তাহলে বলবো তো একটা পুংদণ্ড থাকবে, একটা তোমার হলো পরাগধানী থাকবে, আর এটা থাকবে তোমার হলো যোজনী থাকবে। ওকে, তাহলে এই জিনিসগুলো তোমাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। তো আমি জিজ্ঞাসা করি যে ভাইয়া কোনটা পরাগধানীর পার্ট না, পুংকেশরের পার্ট নয়, তাহলে কিন্তু তোমাকে এভাবে কিন্তু কোশ্চেন করতে পারে। তাহলে একটু আমরা সামনের দিকে চলে আসি। সামনের দিকে যদি একটু তুমি খেয়াল করার চেষ্টা করো, যে দেখো পরিণত পরাগধানী অনেকটা তোমার
4 কোণা বিশিষ্ট হয়। আমি যদি জিজ্ঞাসা করি যে ভাই পরিণত পরাগধানী কয় কোণা বিশিষ্ট হয়? 4 কোণা বিশিষ্ট হয় এবং এর চারপাশে কিছু কোষ আকারে বড় হয়, ঘন সাইটোপ্লাজম বড় নিউক্লিয়াস থাকে, এগুলোকে বলা হয় আর্কিস্পোরিয়াল কোষ। ঠিক আছে? তাহলে আমাদের জন্য বেশি জানা দরকার কোনটা জানো? এই পার্টটা বা এই বক্সটা আমাদের জন্য জানা দরকার। তাহলে একটা জিনিস একটু খেয়াল করো, মেইনলি আমাদের এই যে দেখতেছো পরাগধানী বা পরিণত পরাগধানীর একটা কেমন 4 কোণা আকৃতির এবং বেশ কিছু কোষ থাকে যেগুলো একটা প্রান্তের দিকে, সেগুলোকে বলা হয় কি তোমার দেওয়াল কোষ। দেখবে কি আমাদের দেখো যে পরাগধানীর ভিতরে কিন্তু একটা আর্কিস্পোরিয়াল কোষ থাকে। আমি তোমাকে একটা সহজ কথাই বলি, পরাগধানীতে বেশ কিছু কোষ থাকে যেগুলার একটু মানে সাইটোপ্লাজমটা বড় হয়, নিউক্লিয়াসটা বড় হয়, একটু মূল কথা মানে সমাজে যেরকম থাকে না নেতা টাইপের মানুষ, এরাও থাকে ওরকম নেতা টাইপের মানুষ, যেগুলোকে আমরা বলতেছি আর্কিস্পোরিয়াল কোষ। কি বলতেছি? আর্কিস্পোরিয়াল কোষ। এই আর্কিস্পোরিয়াল কোষগুলা তোমার একটু বিভাজিত হইতে থাকে এবং বাইরের দিকে একটু তোমার পরিধির দিকে কি তৈরি করে? দেয়াল কোষ তৈরি করে। আর কেন্দ্রের দিকে কি তৈরি করে বলো? প্রাথমিক জনন কোষ তৈরি করে। কি তৈরি করে? প্রাথমিক জনন কোষ তৈরি করে। তাহলে কোশ্চেনটা হলো এইটা, আমি যদি বলি ভাই আর্কিস্পোরিয়াল কোষটা বিভাজিত হওয়ার পর বাইরের দিকে কি তৈরি করে, তাহলে বলবা কি দেয়াল কোষ তৈরি করে। আর ভিতর দিকে কি তৈরি করে, তাহলে বলবা ভিতরের দিকে তোমার প্রাথমিক জনন কোষ তৈরি করে। সেখান থেকে পরাগ মাতৃকোষ তৈরি হয়, মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে পরাগ রেণু তৈরি করে। তাহলে কোশ্চিন হইল যে যে পরাগরেণুটা তৈরি হচ্ছে সেটা আসলে কোত্থেকে তৈরি হচ্ছিল বলতো? আর্কিস্পোরিয়াল কোষ থেকে। কোত্থেকে? আর্কিস্পোরিয়াল কোষ থেকে। তাহলে সহজ কথা আমি যদি একবার রিপিট করতে চাই, আর্কিস্পোরিয়াল কোষটা কি? পরাগধানীতে একটু গণ্যমান্য ব্যক্তি টাইপের কিছু কোষ থাকে না, ওই কোষগুলোকে বলছে আর্কিস্পোরিয়াল কোষ। যেটা তোমার বিভাজিত হচ্ছে তোমার বাইরের দিকে পরিধির দিকে কি তৈরি করতেছে? সেটা তৈরি করতেছে দেয়াল কোষ, এবং ভিতরের দিকে যে স্ট্রাকচার যেটা সেটা কি তৈরি করতেছে? সেটা কিন্তু মেইনলি তৈরি করতেছে তোমার মানে প্রাথমিক জনন কোষ। সেখান থেকে তোমার মেইনলি মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে আলটিমেটলি কিন্তু পরাগরেণু তৈরি হচ্ছে। মানে মূল কথা আর্কিস্পোরিয়াল কোষ থেকে প্রাথমিক জনন কোষ, পরাগ মাতৃকোষ এবং মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে আমরা কিন্তু পরাগরেণু তৈরি হচ্ছে। এই পরাগরেণুটা যখন অঙ্কুরোদ্গম হবে তখন কিন্তু এখান থেকে যা যা তৈরি হওয়া দরকার সেগুলো তৈরি হবে। এখন তুমি বলতে পারো ভাই অঙ্কুরোদ্গম আসলে কখন হবে? অঙ্কুরোদ্গম হবে তখনই যখন একটা পরাগরেণু তোমার গর্ভমুণ্ডে পতিত হবে। কার গর্ভমুণ্ডে? যার সাথে পরাগায়ন হচ্ছে তার। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি ভাই পরাগায়ন জিনিসটা কি? পরাগায়ন জিনিসটা হলো একটা পরাগরেণু তোমার যখন সেটা একটা গর্ভমুণ্ডে পতিত হচ্ছে তখন সেটাকে আমরা বলছি পরাগায়ন। গর্ভমুণ্ডটা কার পার্ট? গর্ভমুণ্ডটা কিন্তু থাকে তোমার স্ত্রী গর্ভকেশরের পার্ট, তাই না? এগুলো কিন্তু আমরা আরও পরে আলোচনা করবো। তো একটু দেখো আমি যেটা বলতেছিলাম যে আমাদের আমাদের কিন্তু বাইরের দিকে দেখো, আমি কিন্তু বলছিলাম পরিধির দিকে কি থাকে বলতো? দেয়াল কোষ থাকে, এবং দেয়াল কোষের মধ্যে একটা পার্ট থাকে কি জানো? দেখো দেয়াল কোষের মধ্যে, দেয়াল কোষ বলতে তো একটা প্রাচীরের মতো, তাই না? এই প্রাচীরের সবচেয়ে ভিতরের স্তরটাকে বলা হয় ট্যাপেটাম। এই ট্যাপেটামটাই বিগলিত হয়ে কি তৈরি করে বলো? পুষ্টি দেয়। কি দেয়? পুষ্টি দেয়। কাকে পুষ্টি দেয়? বলবো আর্কিস্পোরিয়াল কোষকে পুষ্টি দেয়। ঠিক আছে? এই জিনিসটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে? তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখবা। এখন দেখো আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে ভাইয়া প্রাথমিক জনন কোষ পরাগ মাতৃকোষ হিসেবে কাজ করতে পারে অথবা বিভাজিত হয়ে অনেকগুলো পরাগ মাতৃকোষ পরিণত হতে পারে, তাহলে একটু খেয়াল রাখবা। এখান থেকে আমাদের জন্য খুব একটা দরকার নাই। তাহলে দেখো ওই যে পরাগ মাতৃকোষ যেটা সেটা কিন্তু মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে আমাদের প্রতিটি ডিপ্লয়েড মাতৃকোষ থেকে আমাদের কিন্তু 4টা হ্যাপ্লয়েড পরাগরেণু সৃষ্টি হয়। পরাগরেণুগুলা বিভিন্ন টাইপের হইতে পারে, বিভিন্ন কালারের হইতে পারে, অনেক ব্যাপার স্যাপার বলছে, আপাতত আমাদের জন্য খুব একটা দরকার নাই। তবে যদি বলি ভাই এই পরাগরেণুগুলোকে পুষ্টি দেয় কে, তাহলে বলবা এই যে ট্যাপেটাম যেটা, এটাই কিন্তু তোমার ওই পরাগরেণুগুলোর পুষ্টি সাধন করে। ওকে, এখন তুমি বলতে পারো ভাই এই পরাগরেণুটা কোথেকে তৈরি হয়েছে বলো তো? তাহলে এই পরাগরেণুগুলো কোথেকে তৈরি হয়েছে? ওই যে আর্কিস্পোরিয়াল কোষে যে বিভাজিত হচ্ছিল সেটা কিন্তু প্রান্তের দিকে গিয়ে কি তৈরি করছিল বলতো? দেয়াল কোষ তৈরি করছিল, এবং দেয়াল কোষের ভিতরের যে তোমার স্তর যেটা সেটাকে বলছিলাম ট্যাপেটাম। এই ট্যাপেটামগুলোই কিন্তু তোমার পরাগরেণুগুলোকে পুষ্টি দিচ্ছে। ওকে, তো জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। এখন দেখো 4টা পরাগরেণু যদি একসাথে হালকাভাবে লাগানো অবস্থায় থাকে তাকে বলা হয় পোলেন টেট্রাড। কি বলতেছে বলো? পোলেন টেট্রাড। তাহলে আমি জিজ্ঞাসা করি ভাই পোলেন টেট্রাড জিনিসটা কি? পোলেন টেট্রাড জিনিসটা হলো যদি 4টা পরাগরেণু যদি একসাথে থাকে সেটাকে বললাম আমরা পোলেন টেট্রাড। টেট্রাড মানে 4, টেট্রাড মানে কি 4টা, টেট্রাড মানে কি 4টা। তাহলে পোলেন মানে কি? পরাগরেণু। তো আমি জিজ্ঞাসা করি যে ভাইয়া যদি 4টা দেখো মানে পোলেন মানে অনেকটা তোমার বলতে গেলে পরাগ, পোলেন মানেই হলো পরাগ। তাহলে 4টা পরাগরেণু একসাথে যে হালকাভাবে যুক্ত থাকে তাহলে আমরা কি বলতেছি? পোলেন টেট্রাড বলতেছি। টেট্রাড মানে কি 4টা। কয়টা থাকবে? 4টা থাকবে। কীভাবে থাকবে? একসাথে লাগানো অবস্থায় থাকবে, এটাকে আমরা বলছি পোলেন টেট্রাড। এখন তবে পরিণত অবস্থায় পরাগরেণুগুলো পরস্পর থেকে আলাদা হয়ে যায়। তবে এখান থেকে একটা জিনিস দেখো, অর্কিডাশিয়া এবং আসলেপেডিশিয়া, এখানে দেখো এই গোত্রের উদ্ভিদের পরাগরেণু পৃথক না হয়ে একসাথে লেগে থাকে, এদেরকে বলা হয় পোলিনিয়াম। তাহলে কোশ্চেনটা এভাবেই করে, পোলিনিয়ামের
উদাহরণ বলো বা পোলিনিয়াম কোথায় পাওয়া যায় এভাবে কিন্তু কোশ্চেনটা রেডি করে। তাহলে কোশ্চেনটা তোমাকে মনে রাখতে হবে ভাইয়া পোলিনিয়াম কোথায় পাচ্ছি, পোলিনিয়াম পাচ্ছি মেনলি তোমার অর্কিডেশিয়া আর আসক্লেপিয়াডেশিয়া। ওকে, তাহলে এই জিনিসটা মনে রাখবা, এখান থেকে আমাদের জন্য খুব একটা দরকার নাই। তোমার এই যে উচ্চারণগুলো যেগুলো সেগুলো মনে রাখা খুবই টাফ, কোনো দরকার নাই। জাস্ট মনে রাখো ASCLE কিছু একটা দিয়ে শুরু হয়েছিল আর অর্কিডেশিয়া এরকম কিছু একটা ছিল। তার মানে এই জায়গাগুলোতে আমরা কি দেখতে পাই, তাহলে বলবো আমরা পোলিনিয়াম দেখতে পাই। কি দেখতে পাই, পোলিনিয়াম দেখতে পাই। তাহলে জিনিসটা তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে। এখন দেখো আমরা একটু সামনের দিকে চলে আসি, পরাগরেণুর গঠন। পরাগরেণুগুলো সাধারণত গোলাকার, ডিম্বাকার অনেক টাইপের আকার আকৃতি হতে পারে, তোমার ব্যাস এগুলো সাধারণত আমাদের দরকার নাই। পরাগরেণুগুলো এক কোষে এক নিউক্লিয়াস বিশিষ্ট এবং হ্যাপ্লয়েড। কেন বলো তো, কারণ মায়োসিস কোষের মাধ্যমে তৈরি হয়েছে। তাহলে দেখো আমরা শুক্রাণুর সাথে তুমি একটু চিন্তা করো, শুক্রাণুর ক্ষেত্রে ব্যাপারটা কেমন ছিল বলো তো। শুক্রাণু কিন্তু এক কোষে ছিল, শুক্রাণু এক কোষে ছিল এবং হ্যাপ্লয়েড ছিল। কেন, মায়োসিস কোষের মাধ্যমে তৈরি হয়েছে। যেহেতু মায়োসিস কোষের মাধ্যমে তৈরি হয়েছে তাহলে এটা কিন্তু হ্যাপ্লয়েড হবে। এবং এই যে তোমার এগুলো কিন্তু গ্যামিট, তার মানে এটা কিন্তু এক কোষী, বুঝতে পারছো, কিন্তু বহুকোষী হওয়ার সুযোগ নাই। তাহলে দেখো ওই কথাটাই বলছে, এটা কিন্তু হ্যাপ্লয়েড হবে। তাহলে কোশ্চেনটা করবে এভাবে, পরাগরেণুর ক্ষেত্রে কোনটি সঠিক নয়, পরাগরেণুর ক্ষেত্রে কোনটি সঠিক নয়, এভাবে কিন্তু কোশ্চেন করতে পারে। তারপর দেখো যে পরাগরেণু, প্রতিটা পরাগরেণু কয়টা ত্বক থাকে বলতো, দুইটা ত্বক থাকে। কয়টা ত্বক থাকে বলো, দুইটা ত্বক থাকে। বাইরের ত্বকটা যেটা দেখো, বাইরের ত্বকটা কিউটিন যুক্ত, পুরু ও শক্ত। এবং মানে যেটা বাইরের ত্বক, বাইরের ত্বকটা তোমার কি বলা হয়, বহিত্বক বা এক্সাইন বলা হয়। এবং এক্সাইনে কি থাকে, প্রধান উপাদান হিসেবে থাকে স্পোরোপোলেনিন, স্পোরোপোলেনিন। আর যদি বলি যে ভাইয়া ভিতরের ত্বকটা, ভিতরের ত্বকটাতে দেখবা ইনটাইন বলে, ভিতরের ত্বকটাকে কি বলে, ইনটাইন বলে। এবং এই ত্বকটা বেশ পাতলা হয় এবং সেলুলোজ নির্মিত হয়, এটাকে আমরা বলতেছি ইনটাইন। কি বলতেছি, ইনটাইন। এবং দেখবা কি তোমার এক্সাইনে বেশ কিছু ছিদ্র থাকে, যেগুলোকে আমরা কি বলতেছি বলতো, সেগুলোকে আমরা বলতেছি জনন ছিদ্র, রেণুরন্ধ্র বা জার্ম পোর্ট। তো আমি জিজ্ঞাসা করি ভাইয়া এক্সাইনে কি থাকে বলতো, এক্সাইনে আমাদের কিন্তু জনন ছিদ্র, রেণুরন্ধ্র বা জার্ম পোর্ট থাকে, যেটা দিয়ে পরবর্তীতে পরাগ রেণুটা যখন মানে বৃদ্ধিপ্রাপ্ত হয় তখন তো ওই যে পরাগ নালিকা যেটা সেটা কিন্তু এই দিক দিয়ে বের হয়ে আসে। তো আমি জিজ্ঞাসা করি ভাইয়া পরাগ নালিকাটা কোন দিক দিয়ে বের হয়ে আসে, তাহলে বলবা কিন্তু এই যে তোমার জার্ম পোর্ট যেটা সেটা দিয়ে বের হয়ে আসে। পরাগ নালিকাটা কার মানে কার বর্ধিত পার্ট বলতো, ওটা কিন্তু আসলে ইনটাইনটাই বর্ধিত হয়ে হয়ে তৈরি করতেছে, তাই না। এটা কিন্তু এক্সাইনের পার্ট না, এক্সাইনটা কিন্তু আসলে ছিদ্রটা তৈরি করছে। এক্সাইনে কি ছিদ্রটার নাম কি, জার্মপোর বা জনন রন্ধ্র বা তোমার জনন ছিদ্র বা রেণুরন্ধ্র। তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে। দেখো পরাগরেণুতে সাধারণত কয়টা জার্মপোর পাওয়া যায় বলতো, মোটামুটি 20টা পর্যন্ত জার্মপোর পাওয়া যেতে পারে। তবে পরাগরেণুর সাইটোপ্লাজম অনেক অনেক কথাবার্তা বলছে, অনেক ঘন থাকে, প্রথম পর্যায়ে নিউক্লিয়াসটা মাঝে থাকে, পরে একদিকে সরে আসে, এই রিলেটেড বেশ কিছু ব্যাপার সেবার বলছে, আমার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। তাহলে পরাগায়ন ব্যাপারটা কি, পরাগায়ন ব্যাপারটা হইল যে তোমার এই যে পরাগরেণু যেটা, সেটা যখনই পরাগরেণুটা যখন গর্ভমুণ্ডে এসে পতিত হয় সেটাকে আমরা বলছি পরাগায়ন। তাহলে আমি তোমাদের একটা ব্যাপার একটু দেখাতে চাই। দেখো তুমি একটু পরের পেজে যদি চলে আসো, তুমি 2 থেকে 3টা পেজ যদি একটু সামনে চলে আসো, তাহলে তোমরা আরেকটু জিনিস দেখতে পারবা। দেখো এই যে এটা কিন্তু আমাদের ডিম্বক, হ্যাঁ, তুমি যে চিত্রটা পার করে গেলাম সেটা কিন্তু ডিম্বক। তোমরা এই জায়গাটা একটু খেয়াল করো, এই চিত্রটা একটু খেয়াল করো, সামনের দিকে চলে আসি আমরা। এই যে চিত্রটা একটু খেয়াল করো, দেখছো তুমি এই যে পার্টটা দেখতেছো না, এটা কিন্তু আসলে আমাদের পরাগরেণু, হ্যাঁ, পরাগরেণু যেটা তখন এই যে গর্ভমুণ্ডে পতিত হইলো সেটা কিন্তু আমাদের হলো পরাগায়ন। তাহলে এই যে উপরের পার্ট যেটা সেটা হলো আমাদের গর্ভমুণ্ড, এটা কি আমাদের গর্ভমুণ্ড। আর এই যে পার্ট যেটা সেটা দেখতেছো এটা আমাদের গর্ভদণ্ড। আর মনে করো সাপোজ এই যে ভিতরে পার্ট যেটা সেটা আমাদের অনেকগুলো ব্যাপার স্যাপার আছে, আমরা একটু পরে আলোচনা করতেছি। ওকে, তাহলে দেখো পরাগ রেণুটা যখন এখানে পড়লো সে কিন্তু আস্তে 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 কিন্তু তোমার অঙ্কুরোদ্গম হওয়া শুরু করলো বা বৃদ্ধি পাওয়া শুরু করলো। আস্তে আস্তে কিন্তু এই যে তোমার এখানে কিন্তু বেশ কিছু এনজাইম থাকতে, বুঝছো, সেলুলেস, পেকটিনেস, বেশ কিছু এনজাইম থাকে। সেই এনজাইমগুলো তোমার হেল্প করে, ভেদ করে আগায় আস্তে 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 হেল্প করে। এবং সে কিন্তু একটা নালীপথ তৈরি করতেছে, সেটা নাম কি বলো, পরাগ নালিকা, তাই না, পরাগ নালিকা। এই পরাগ নালিকাটা কোথায় গিয়ে উন্মুক্ত হচ্ছে বলতো, বা কোথায় গিয়ে যুক্ত হচ্ছে, পরাগ নালিকা কিন্তু গিয়ে যুক্ত হচ্ছে এই যে তোমার ডিম্বকরন্ধ্র, এই ডিম্বকরন্ধ্রে গিয়ে যুক্ত হচ্ছে। এবং পরবর্তীতে এই ডিম্বকরন্ধ্রটা দিয়ে যে যুক্ত হইলো এখান থেকে কিন্তু পরবর্তীতে শুক্রাণুগুলো এসে এই যেখানে যেখানে মিলিত হওয়া দরকার সেখানে সেখানে মিলিত হবে। কোথায় কোথায় মিলিত হবে এটা আমরা আরেকটু পরে আলোচনা করব, যখন আমরা স্ত্রী গ্যামেটোফাইটটা আলোচনা করে ফেলবো। এখন দেখো এই যে তোমার পরাগরেণু যেটা, হ্যাঁ, পরাগরেণু যেটা প্রথমে না একটা নিউক্লিয়াস থাকে, কি থাকে, পরাগরেণুর ভিতরে একটা নিউক্লিয়াস থাকে। সাপোজ মনে করো এটা তোমার পরাগরেণু, হ্যাঁ, এটা একটা পরাগরেণু, একটা নিউক্লিয়াস থাকে। এই নিউক্লিয়াসটা তোমার ভাগ হয়ে 2টা নিউক্লিয়াস তৈরি করে। কয়টা নিউক্লিয়াস তৈরি করে, সাবধান করো, এটা তোমার 2টা নিউক্লিয়াস তৈরি করে। কয়টা নিউক্লিয়াস তৈরি করলো, 2টা নিউক্লিয়াস তৈরি করলো। এইটা হলো তোমার নালিকা নিউক্লিয়াস। এটা কি বলতো, এটা হলো তোমার নালিকা নিউক্লিয়াস, হ্যাঁ, এটা হলো তোমার নালিকা নিউক্লিয়াস, যেটা একটু বড় টাইপের হয়, ঠিক আছে, নালিকা নিউক্লিয়াস, নালিকা নিউক্লিয়াস। আর যেটা একটু ছোট টাইপের হয় সেটা বলা হয় জনন নিউক্লিয়াস, বুঝছো, জনন নিউক্লিয়াস, জনন নিউক্লিয়াস। ওকে, তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে। এখন মনে করো সব যখন এই যে তোমার মানে পরাগ নালিকাটা যে তৈরি হইলো, পরাগ নালিকাতে পথটা দেখা নিয়ে যায় কে জানো, পথটা দেখা নিয়ে যায় হলো নালিকা নিউক্লিয়াস। তার মানে নালিকা নিউক্লিয়াসটা তোমার থাকে সামনে,
পরবর্তীতে জনন নিউক্লিয়াসটা তোমার দুই ভাগে ভাগ হয়ে যায়, বুঝছো? দুই ভাগে ভাগ হয়ে যায়, তোমার দুইটা গ্যামিট তৈরি করে। এইটাই হলো সেই তোমার শুক্রাণু, বুঝতে পারছো? তাহলে এই যে ব্যাপারটা যে আলোচনা করলাম, এইটাই হলো তোমার মেইন পার্ট। এই পার্টটা কিন্তু আমরা ওই যে বইয়ের ওখানে পার্টে যেখানে পড়তেছিলাম ওই শুরুর জায়গা থেকে কিন্তু আমরা এখন আলোচনা করবো। তাহলে দেখো, এই যে তোমার নালিকা নিউক্লিয়াসে তোমাকে পথ দেখাতে নিয়ে যাচ্ছিল, এই যে এখানে আসলো, এখানে আসে কী হবে, এই জায়গাতে এসে নালিকা নিউক্লিয়াসটা নষ্ট হয়ে যাবে। নালিকা নিউক্লিয়াসটা নষ্ট হয়ে গেলে এখানে একটা মানে জায়গা তৈরি হবে বা একটা ছিদ্র তৈরি হবে। এই ছিদ্র তৈরি হয়ে একটা শুক্রাণু গিয়ে মিলিত হবে ডিম্বাণুর সাথে, আর একটা শুক্রাণু গিয়ে মিলিত হবে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে। তাহলে বলি যে ভাই আমার দুইটা শুক্রাণু, একটা গিয়ে মিলিত হচ্ছে কার সাথে, বলো ডিম্বাণুর সাথে, আরেকটা গিয়ে মিলিত হচ্ছে কার সাথে, বলো সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে। তো কোনটা কার সাথে মিলিত হচ্ছে এটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং এটার কনসিকুয়েন্সেসগুলো কিন্তু আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এই জিনিসটা একটু তোমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এখান থেকে আমাদের আর কিছু আমাদের প্রয়োজন নাই, এই জিনিসটা একটু খেয়াল রাখো। আর আমরা একটু আবার আগের জায়গায় চলে যাই, আগের জায়গায় চলে গেলে আমরা একটু বুঝতে পারবো। আবার দেখো সামনের দিকে চলে আসো। তাহলে দেখো ওই কথাটাই আমরা কিন্তু আলোচনা করতেছিলাম। দেখো যে মেইনলি আমাদের কিন্তু পরাগরেণুটা হলো পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ, তাই না? পরাগরেণুটা হলো আমাদের পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ, এবং এটা কিন্তু প্রথমে বিভাজিত হয়ে দুটো অসম নিউক্লিয়াস তৈরি করছে, তাই না? দেখো তো দুটো, একটা অসম নিউক্লিয়াস তৈরি, একটা ছোট একটা বড়, এটা বলছে নালিকা নিউক্লিয়াস, এটা হলো তোমার জনন নিউক্লিয়াস। তারপর এই যে তোমার যখন এটা পরাগায়ন হয়ে গেল, সে কিন্তু আস্তে 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 কিন্তু এর মানে এটা বাড়াইতে শুরু করলো, তাই না? এটা কিন্তু আসলে বাড়াইতে শুরু করলো। এই শুরুর দিকে কি থাকবে বলতো, এটা তোমার থাকবে হলো তোমার মানে নালিকা নিউক্লিয়াস থাকবে, তাই না? শুরুর দিকে থাকবে নালিকা নিউক্লিয়াস, আর এটা তোমার জনন নিউক্লিয়াস। এটা কি বলো, জনন নিউক্লিয়াস। জনন নিউক্লিয়াসটা পরবর্তীতে আসলে তোমার সংখ্যা বাড়াবে, দেখো মানে তোমার দুইটা হয়ে গেল। এই যে তোমার হলো সেই পুংগ্যামিট বা শুক্রাণু, আর এটা কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যাবে। কোথায় গিয়ে নষ্ট হবে? ওই যে তোমার ডিম্বগ্রন্থের সামনে গিয়ে নষ্ট হয়ে যাবে, একটা ছিদ্রপথ তৈরি করবে। সেখান দিয়ে কিন্তু একটা শুক্রাণু গিয়ে মিলিত হবে ডিম্বাণুর সাথে, আরেকটা শুক্রাণু গিয়ে মিলিত হবে কার সাথে, সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে। তাহলে এই জিনিসটা একটু তোমাদের খেয়াল রাখতে হবে। এখন দেখো ওই কথাটাই বলছে যে প্রথমটা কি, বড়টা হলো তোমার নালিকা নিউক্লিয়াস, সেটা কিন্তু ছোটটা হলো তোমার জনন নিউক্লিয়াস। আর নালিকা নিউক্লিয়াসটা তোমার পরাগধানীর প্রাচীর ফেটে গেলে সাধারণত এই নিউক্লিয়াস অবস্থায় পরাগরেণু বের হয়ে আসে, পরাগায়ন হয়। তারপর পরাগরেণু পরবর্তী ধাপগুলো পরাগনালিকার মধ্যে ঘটে। তারপর পরাগনের কারণে কোনো তরল পদার্থ ছাড়াই নিষিক্তকরণ হয়। তারপর সেটা বৃদ্ধি পেয়ে ইনটাইনটা বৃদ্ধি পেতে থাকে এবং নালিকার আকারে বাড়তে থাকে। এই নালিকা বলা হয় পোলেন টিউব বা পরাগ নালিকা। পরাগ নালিকার ভিতরে পরাগ নালিকা নিউক্লিয়াসটা থাকে সামনে, এবং পরে থাকে জনন নিউক্লিয়াস। জনন নিউক্লিয়াস থেকে কিন্তু তোমার দুইটা শুক্রাণু তৈরি হচ্ছে। ওকে, তাহলে দেখো ওই যে আমি এতক্ষণ ধরে যে আলোচনা করলাম না, এই আলোচনাটা কিন্তু তোমার এখানে সুন্দর করে বলা আছে। তাহলে আমি যদি একটু বলি যে ভাই একটু সাম আপ করতে চাই, যে ভাই আমার পরাগায়ন হইলো, পরাগরেণুটা আমার বৃদ্ধিপ্রাপ্ত হইতে থাকবে, একটা নালীর মতো তৈরি করলো। এই নালিকাটাকে আমরা বলছি পরাগ নালিকা। কোথা থেকে বের হয় বলো, তোমার ইনটাইনটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে তৈরি হয়, এবং কোথা থেকে বের হয়ে আসে তাহলে বলবো তোমার জনন রন্ধ্র দিয়ে বের হয়ে আসে। কোথায় যায় তাহলে একবারে গিয়ে আমার কোথায় মিলিত হচ্ছে, এটা গিয়ে মিলিত হচ্ছে কিন্তু আমাদের ডিম্বক রন্ধ্রে, এবং নালিকা নিউক্লিয়াসটা আমাদের পথ দেখা নিয়ে যাচ্ছে, পিছনে পিছনে থাকতেছে জনন নিউক্লিয়াস। জনন নিউক্লিয়াসটা কিন্তু পরবর্তীতে বিভাজিত হয়ে দুইটা তোমার শুক্রাণু তৈরি করতেছে। ওকে, তাহলে জিনিসটা মনে রাখবা। তাহলে দেখো ওই কথাটাই বলছে যে পরাগ নিউক্লিয়াসটা তোমার যে নালিকা নিউক্লিয়াস জনন নিউক্লিয়াস দুইটা পুংগ্যামিট তৈরি করলো, এটা একটু খেয়াল রাখতে হবে। তবে আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হলো এটা। আমি জিজ্ঞাসা করি ভাই পুংগ্যামিটোফাইটের আন্ডারে কি কি আছে? দেখো তো, পুংগ্যামিটোফাইটের আন্ডারে আছে অ্যাকচুয়ালি পরাগরেণু, নালিকা নিউক্লিয়াস, জনন নিউক্লিয়াস, পরাগ নালিকা, পুংগ্যামিট। তার মানে সহজ কথা, এতক্ষণ পর্যন্ত যেই ব্যাপারগুলো আলোচনা করছে সেগুলো হলো পুংগ্যামিটের পার্ট। হ্যাঁ, পুংগ্যামিটোফাইটের পার্ট। তো কোশ্চেনটা এভাবে করবে, পুংগ্যামিটোফাইটের অন্তর্ভুক্ত কোনটি, বা পুংগ্যামিটোফাইটের অন্তর্ভুক্ত নয় কোনটি। ঠিক আছে, তো আই থিঙ্ক এটা তোমাদের অন্তত ক্লিয়ার করতে পারছি। এখন চলে আসো ডিম্বক। তাহলে দেখো ডিম্বক হইল ডিম্বাশয়ের অভ্যন্তরস্থ একটা অংশ, যা মাতৃজননকোষ সৃষ্টি করে, নিষেকের পরে বীজে পরিণত হয়। তাহলে কোশ্চেনটা কি, নিষেকের পরে বীজে পরিণত হয় কোনটা? তাহলে বলো ডিম্বক। ডিম্বকটা তৈরি হয় কোথায় বলতো, গর্ভাশয়ের ভিতরে অমরা থেকে। গর্ভাশয়ের ভিতরে অমরা থেকে। আমি যদি বলি ভাই ডিম্বকটা কোথা থেকে তৈরি হচ্ছে, তাহলে বলি ভাই গর্ভাশয়ের ভিতরে অমরা থেকে ডিম্বকটা তৈরি হচ্ছে। এখানেও সেম তোমার বেশ কিছু ব্যাপার বলা আছে, যেটা আমরা একটু বোর্ড থেকে দেখার চেষ্টা করবো, তবে আমরা একটু বই থেকে আগে একটু দেখে নিই। হ্যাঁ, দেখো এখানে একটা কথা বলা আছে, দেখো ডিম্বকের টিস্যুকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা চারপাশে আবরণী টিস্যু, আর একটা তোমার মাঝের নিউসেলাস টিস্যু। কোনটা নিউসেলাস টিস্যু কোনটা কি, এটা আমরা একটু পরে দেখবো। হ্যাঁ, পরবর্তী পর্যায়ে বাইরের আবরণটির নিচে আরেকটা আবরণ তৈরি হয়, অনেক অনেক কথাবার্তা বলছে। বাইরের আবরণটাকে বলা হয় বহিতক, ভিতরটাকে বলা হয় অন্ততক। এগুলো আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। তবে এই যে আমাদের ডিম্বকের যেটা একটা ছিদ্র থাকে সেটাকে বলা হয় মাইক্রোপাইল। ডিম্বকের ছিদ্রটার নাম কি, বলা মাইক্রোপাইল। ডিম্বক রন্ধ্রের কাছাকাছি নিউসেলাস টিস্যুতে একটা কোষ আকারে বড় হয়। এইটা আস্তে আস্তে বড় হতে থাকে এবং সেটাকে বলা হয় প্রাইমারি আর্কিস্পোরিয়াল কোষ। ব্যাপারটা তোমাদের জন্য একটু কনফিউজিং, তাই না? একটু কনফিউজিং। আমি তোমাকে একটা ব্যাপার বলি, দেখো এইখানে তুমি যদি একটু খেয়াল করো, একটু খেয়াল করতেছো, এই যে এটা হলো তোমার নিউসেলাস টিস্যু। দেখো এই যে দেখতেছো, এটা হলো তোমার নিউসেলাস টিস্যু, বুঝছো? এটা নিউসেলাস টিস্যু। এই পার্টটা শুরুতে না, এই পার্টটা শুরুতে আগে একটা কোষই ছিল, বুঝছো? এটা পুরাটাই আগে একটাই ছিল, বুঝছো? এত কিছু ভিতরে ছিল না, এত কিছু ভিতরে ছিল না, এটা পরবর্তীতে তৈরি হয়েছে।
এই যে পার্টটা যেটা দেখতেছো না, এই পার্টটা যেটা দেখতেছো, এই পার্টটা তৈরি হওয়া বা এই যে ভিতরে যে আমি যেটা মার্ক করলাম এইটা তৈরি হওয়ার এটাকে বলতেছে তোমার স্ত্রী গ্যামেটোফাইট। এটা আমরা পরে একটু আলোচনা করবো আরও ডিটেলসে, আপাতত ঝামেলা যাওয়ার দরকার নেই। তুমি জাস্ট একটা জিনিস মনে রাখো, এই যে তুমি যে পুরো স্ট্রাকচারটা দেখতেছো এটা কি, এটা ডিম্বক। এই ডিম্বকটা কার ভিতরে থাকে? এই ডিম্বকটা থাকে তোমার মনে করো এই একটা স্ট্রাকচারের ভিতরে, যেটা হলো তোমার গর্ভাশয়। এটা কি গর্ভাশয়। তাহলে আমি যা বাইরের দিকে আঁকলাম সেটা কি, সেটা হলো গর্ভাশয়। গর্ভাশয়ের ভিতরে কি থাকে? গর্ভাশয়ের ভিতরে তোমার ওই যে কিছু থাকে না, অমরা থাকে, বেশ কিছু কোষ, মানে যেগুলো থেকে তোমার মানে যেগুলোকে আমরা অমরা বলছি, যেগুলো থেকে তোমার নানা কিছু তৈরি হইতে পারে বা একটু রিপ্রোডাক্টিভ ক্ষমতা সম্পন্ন, ওই অমরা থেকে কিন্তু এই যে ভিতরে স্ট্রাকচার যেটা সেটা তৈরি হয়েছে। বুঝতে পারছো? তাহলে সহজ কথা, তুমি একটু বইয়ের সাথে একটু আবার মিলাও, বইয়ের সাথে আবার একটু মিলাও, খেয়াল করো যে দেখো একবার ডিম্বক টিস্যু কিন্তু দুই ভাগে ভাগ করা যায়, চারপাশে আবরণী টিস্যু, তাই না? আমরা তার আগে আরেকটু জিনিস বলছিলাম যে আমাদের কিন্তু এখানে অমরা থাকে, তাই না? এই যে দেখো অমরা থাকে, আমাদের কিন্তু অমরা থাকে, অমরা থেকে কিন্তু আমাদের ডিম্বক তৈরি হয়। এবং ডিম্বকের দুইটা কিন্তু পার্ট বা দুইটা ভাগে ভাগ করা যায়। একটা কি, চারপাশে থাকে আবরণী টিস্যু, তাই না? চারপাশে কি থাকে? আবরণী টিস্যু। তাহলে দেখো তুমি একটু ডিম্বকের আবরণী টিস্যুটা একটু খেয়াল করো। ডিম্বকের এই যে দেখো, ডিম্বকের এইটা হলো আবরণী টিস্যু, দেখছো? ডিম্বকের এটা হলো আবরণী টিস্যু। ডিম্বকের এটা হলো আবরণী টিস্যু। আর ভিতরে ছিল কি? ভিতরে ছিল এই যে দেখতে, এই যে এটা হলো নিউসেলাস টিস্যু। এই নিউসেলাস টিস্যুর একটা কোষ আস্তে আস্তে বড় হইতে থাকে। ওই যে বলছিলাম না, পরাগরেণুর ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা সেমই ছিল। পরাগরেণুতে ক্ষেত্রে কি ছিল? তোমার পরাগধানীর ভিতরে পরাগধানী ছিল যেটা, সেটার ভিতরে তোমার একটা কোষ আস্তে আস্তে বড় হচ্ছিল, মানে একটু জমিদার টাইপের কোষ, সেটাকে আমরা বলছিলাম আর্কিস্পোরিয়াল কোষ। ব্যাপারটা কিন্তু এখানেও সেম, যেখানে নিউসেলাস টিস্যু, ডিম্বকে যে নিউসেলাস টিস্যু, সেখানে একটা কোষ একটু আকারে বড় হইতে থাকে, সেটাকে আমরা কি বলতেছি বলতো? সেটাকে কিন্তু আমরা বলতেছি মেইনলি, দেখো, আর্কিস্পোরিয়াল কোষ। কার আর্কিস্পোরিয়াল কোষ? ডিম্বকের আর্কিস্পোরিয়াল কোষ। তার মানে এই ডিম্বকের আর্কিস্পোরিয়াল কোষটাই পরবর্তীতে কিন্তু ভিতরে আরো অনেক 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 স্ট্রাকচার তৈরি করবে। হ্যাঁ, তবে শুরুতে কিন্তু এই যে ভিতরের এই যে পার্টটা যেটা, এটা কিন্তু ছিল না। হ্যাঁ, এই দেখো আমি তোমাকে এটা বলি, ভিতরে এই পার্টটা যেটা, এটা কিন্তু পরে তৈরি হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু স্ত্রী গ্যামেটোফাইট, এটা কিন্তু পরে তৈরি হয়েছে। শুরুতে কিন্তু এটা ছিল না। শুরুতে কি ছিল? শুরুতে কিন্তু নিউসেলাস ছিল। নিউসেলাসে একটা বড় কোষ যেটা, সেটাকে আমরা বলতেছিলাম তোমার মানে ডিম্বকের আর্কিস্পোরিয়াল কোষ, তাই না? ডিম্বকের আর্কিস্পোরিয়াল কোষ। সেমভাবে ডিম্বকের আর্কিস্পোরিয়াল কোষটা মানে দেয়াল কোষ তৈরি করবে, প্রাথমিক জনকোষ তৈরি করবে, স্ত্রী রেণুটা মানে স্ত্রী রেণু মাতৃকোষ যেটা, সেটা তৈরি করবে। তারপর সেটা মায়োসিস হয়ে তোমার 4টা স্ত্রী রেণু তৈরি করবে, যার মধ্যে 3টা নষ্ট হয়ে যাবে, একটা তৈরি হবে। তাহলে এই যে স্ত্রী রেণুটা তৈরি হলো না, এই যে স্ত্রী রেণুটা তৈরি হলো, এই স্ত্রী রেণুটাই হইলো এইটা। তোমার পরে পেজে একটু দেখাই দিয়ে আসি, দেখো পরে এই যে স্ত্রী রেণুটা হলো এইটা, দেখো তো, এই যে স্ত্রী রেণুটা ছিল না, এইটাই কিন্তু তোমার এই যে স্ত্রী রেণু, বুঝছো? এই যে স্ত্রী রেণুটা কিন্তু সেটা। তাহলে দেখো, ওই যে আমি বলছিলাম না, নিউসেলাসে দেখো, নিউসেলাসের ভিতরে একটা কোষ কিন্তু একটু বড় হতে থাকে। দেখো এটা কিন্তু ওই সেই বড় কোষটা, সেটা কিন্তু আলটিমেটলি মানে নিউসেলাসের ভিতরে যে আর্কিস্পোরিয়াল কোষ ছিল, আর্কিস্পোরিয়াল কোষটা কিন্তু তোমার জন্মমাতৃকোষ তৈরি করলো। সেখান থেকে কিন্তু মায়োসিস কোষের মাধ্যমে এই 4টা কিন্তু তৈরি করছিল। 4টার মধ্যে কিন্তু মাত্র একটা বেঁচে আছে। এইটা থেকে দেখো ঘুরে 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 এই যে স্ট্রাকচারটা তৈরি করছে না, এই স্ট্রাকচারটাই কিন্তু তোমার এই যে চিত্রের এই ভিতরের পার্টটা, খেয়াল করছো? চিত্রের এই ভিতরের পার্টটা দেখো তো, ওই যে একটু আগে যে তৈরি করলো না, ওইটাই কিন্তু তোমার এই ভিতরে এই পার্টটা। তাহলে আমি এটা একটু মিশাই দিই, তাহলে তুমি একটু ব্যাপারটা কি খেয়াল করতে পারছো? আমি যে ব্যাপারটা কি বলছি, এই ব্যাপারটা কি তোমরা খেয়াল করতে পারছো? আমাকে একটু খালি কাইন্ডলি জানাও, যতটুকু বলছি এটুকু তোমরা বুঝতে পারছো কিনা। আই থিঙ্ক এটুকু তোমার অন্তত বোঝা উচিত, কারণ ব্যাপারটা হয়েছে ওই যে আমি তোমার ভিতরে যে থলির মতো স্ট্রাকচারটা আঁকলাম না, এটা কিন্তু শুরুতে ছিল না, এটা কিন্তু পরবর্তীতে গিয়ে তৈরি হয়েছে, তাই না? তার মানে আমাদের কিন্তু নিউসেলাস কোষের ভিতরে একটা কোষ, একটু মাতবর টাইপের যে কোষটা যেটা, সেটা কিন্তু আমি বলছিলাম ডিম্বকের আর্কিস্পোরিয়াল কোষ। সেখানে কিন্তু দেয়াল কোষ তৈরি হয়েছে, এবং এই দেয়াল কোষটাই আলটিমেটলি কিন্তু তোমার বৃদ্ধিপ্রাপ্ত হয়ে 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 তোমার জন্মমাতৃকোষ, তারপর মায়োসিস কোষের মাধ্যমে 4টা রেণুপত্র তৈরি করছে বা রেণু তৈরি করছে, সেটা কিন্তু 3টা নষ্ট হয়ে গেল, তাই না? তো ওই কথাটাই কিন্তু তোমার এখানে বলা আছে যে তোমার 4টা স্ত্রী রেণু তৈরি করছিল, 3টা নষ্ট হয়ে গেছে, এবং একটা যে থাকতেছে ওই একটা থেকে কিন্তু এই যে 8টা নিউক্লিয়াস বিশিষ্ট যে একটা থলি তৈরি হয়েছে, এইটা কিন্তু পরে তৈরি হয়েছে। তাহলে আই থিঙ্ক এটা অন্তত তোমাদের ক্লিয়ার। এখন দেখো, আমি যেটা বলছিলাম যে ভাই ডিম্বকের গঠনে চলে আসো, ডিম্বকের গঠনটা আমরা একটু দেখে নিই। হ্যাঁ, ডিম্বকের গঠনটা একটু দেখে নিই। তার মানে তোমরা কি চিত্রটা কি একটু বুঝতে পারছো? আমি একটু আরেকবার রিপিট করে দেখো, ডিম্বকের চিত্রটা তুমি একটু খেয়াল করো। এই যে ভিতরে কিন্তু এটা হলো তোমার ডিম্বক, আর এই ডিম্বকটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি গর্ভাশয়ের ভিতরে। আর এই ডিম্বকটা আসলে কোত্থেকে তৈরি হয়েছে বলতো? একটা অমরা কোষ থেকে, তাই না? অমরা থেকে তৈরি হয়েছে। এবং ডিম্বকের ভিতরে কিন্তু নিউসেলাস কোষ ছিল। ওই নিউসেলাস কোষটা একটু একটা কোষ একটু বড় হয়েছিল, আর্কিস্পোরিয়াল কোষ তৈরি করছিল। আর্কিস্পোরিয়াল কোষটা দেয়াল কোষ তৈরি করছিল, আর একটা জন্মমাতৃকোষ তৈরি করছিল। সেখান থেকে মাইসিস কোষের মাধ্যমে 4টা স্ত্রী তৈরি হয়েছিল, সেখান থেকে কিন্তু 3টা নষ্ট হয়ে গেছে, একটা বেঁচে ছিল। ওই একটা বেঁচে ছিল, ওইটাই কিন্তু পরবর্তীতে এই থলিটা তৈরি করছে। আই থিঙ্ক আমি কিন্তু বারবার রিপিট করতেছি, আই থিঙ্ক এটা তোমাদের অন্তত ক্লিয়ার করতে পারছি। তুমি একটু স্ট্রাকচারটা দেখো, যে আমাদের ডিম্বক নারী বলে একটা কথা আছে। ডিম্বক নারীটা কি? এই যেটা দেখতেছো, এটা তোমার ডিম্বক নারী। এটা কি? এটা তোমার ডিম্বক নারী।
আর ডিম্বক নাভি কোনটা? এই যে কানেক্টেড যেটা, এইটা হলো তোমার ডিম্বক নাভি। এটা কি? ডিম্বক নাভি। আর এই যে পার্টটা যেটা দেখতেছো সেটা কি বলতো? ডিম্বক মূল। এটা কি? ডিম্বক মূল। হ্যাঁ, তাহলে ওই কথাগুলো বলা আছে, কোনটা ডিম্বক নাড়ি, কোনটা ডিম্বক নাভি, কোনটা নিউসেলাস টিস্যু। দেখো এই যেগুলো তোমার নিউসেলাস টিস্যু, এইগুলো নিউসেলাস টিস্যু। আর ডিম্বক ত্বকটা কি বলতো? ডিম্বক ত্বকটা হইলো অ্যাকচুয়ালি ডিম্বকের যে আবরণী যেটা, সেটা কিন্তু ডিম্বক ত্বক। তাহলে এই যে দেখতেছো না এই আবরণীটা যেটা, এই যে একটা তোমার দুইটা আবরণী আছে, একটা বাইরের দিকে থাকে যেটা বলছে আমরা মানে সাধারণত একটা বহিত্বক, একটা হলো অন্তত্বক, একটা বহিত্বক আর একটা অন্তত্বক। তাহলে দেখো আমি যদি জিজ্ঞাসা করি যে ভাইয়া ডিম্বক ত্বক কয় টাইপের, ডিম্বক ত্বক কয় স্তরে বিশিষ্ট? বলো 2 স্তরে বিশিষ্ট। একটা বাইরের দিকে থাকবে বহিত্বক, ভিতরের দিকে যেটা থাকবে সেটা বলবো অন্তত্বক। আর ডিম্বক রন্ধ্রটা কি দেখো তো, এই যে পার্টটা যেটা দেখছো না, এই যেটা তোমার ডিম্বক রন্ধ্র। এটা কি? ডিম্বক রন্ধ্র। ডিম্বক রন্ধ্রের দিকে যেটা থাকে, ডিম্বক রন্ধ্রের দিকে সাধারণত থাকে তোমার ডিম্বাণু। ডিম্বক রন্ধ্রের দিকে থাকে কি? ডিম্বাণু। তাহলে দেখো ডিম্বকের অগ্রপাকে অগ্রপ্রান্তে ত্বকের ছিদ্র অংশ হলো ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপাইল। আর ডিম্বক মূলটা কি? ডিম্বক মূলটা তো ওই যে একবার উপরের দিকে যেটা থাকে সেটা হলো ডিম্বক মানে মূল, তাই না? এই যে এই পার্টটা যেটা দেখাইলাম এটা কিন্তু আমাদের ডিম্বক মূল। এটা কি? ডিম্বক মূল। তাহলে এই জিনিসটা তোমাদের একটা আইডিয়া রাখতে হবে। তারপর দেখো আমি যেটা বলছিলাম যে ভ্রূণথলি, ভ্রূণথলিটা অ্যাকচুয়ালি কি? তাহলে আমি তোমাদের একটা ব্যাপার বলি। আচ্ছা এক মিনিট, জাস্ট মিনিট। আচ্ছা, তাহলে দেখো ভ্রূণথলির ব্যাপারটা একটু তোমাদের বলি। এই যে তুমি একটু খেয়াল করবা, এই যে পার্ট যেটা, এই যে পার্ট যেটা, এইটা কিন্তু আসলে ভ্রূণথলি, বুঝছো? এটা কি বলতো? এইটাই হলো ভ্রূণথলি। তাহলে ভ্রূণথলির ভিতরে অ্যাকচুয়ালি কি আছে বলতো? ভ্রূণথলিটা আসলে কোত্থেকে তৈরি হয়েছে মনে আছে তোমাদের? একটু আগে আলোচনা করতেছিলাম না, ওই যে 4টার মধ্যে 3টা নষ্ট হয়ে গেল, একটা থাকলো, একটা স্ত্রীয়নপত্র থাকলো, না একটা স্ত্রীয়ন থাকলো, সেইটা পরবর্তীতে যে বৃদ্ধি পেয়ে পেয়ে যে স্ট্রাকচারে তৈরি করছে ওইটাই কিন্তু সেইটা। দেখো এখানে প্রতিবাদ কোষ থাকবে, সেকেন্ডারি নিউক্লিয়াস থাকবে, আর এখানে তোমার হলো প্রথমটা এটা হলো ডিম্বাণু, আর এটা তোমার সহকারী কোষ। এটা ডিটেলস আমরা আরেকটু পরে আলোচনা করবো। তার আগে আমি আপাতত এটা জানতে চাই যে এই যে থলি যেটা দেখতেছো মানে নিউক্লিয়াস টিস্যু যে ঘিরে রাখছে থলিটাকে, এইটাই কিন্তু আসলে তোমার ভ্রূণথলি। ঠিক আছে? তো এই তোমাদের মনে রাখতে হবে। এখন এটা আমরা সামনের দিকে চলে আসি। দেখো ভ্রূণথলির ব্যাপারটা তাহলে বললাম, ভ্রূণথলি কয়টা পার্ট নিয়ে গঠিত? 3টা পার্ট নিয়ে গঠিত। একটা তোমার গর্ভযন্ত্র মানে ইক্যাপারটাস। গর্ভযন্ত্রটা কি? যেটা ডিম্বক রন্ধ্রের সন্নিকটে 3টা কোষ দিয়ে গঠিত। কি কি থাকবে? তাহলে বলবো তোমার সবচেয়ে বড়টা হলো তোমার ডিম্বাণু, আর বাইরের দিক 2টা সাইডে থাকবে সেটাকে আমরা বলছি কি? সহকারী কোষ বা সিনার্জিড। তার মানে এই যে নিচের এই 3টা একসাথে, যেটা এই যে নিচের এই 3টা যে একসাথে, এটাকে আমরা বলছি গর্ভযন্ত্র। এই 3টা একসাথে কি বলতেছি? গর্ভযন্ত্র বলতেছি। এই 3টা একসাথে কি? গর্ভযন্ত্র। তাহলে এটা লিখে নাও তোমরা, হ্যাঁ? গর্ভযন্ত্র, গর্ভযন্ত্র। তাহলে এটা একটু তোমাদের মনে রাখতে হবে। তাহলে আমি যদি বলি ভাইয়া প্রতিবাদ কোষ কোনটা? প্রতিবাদ কোষ তো জানোই, একবার উপরের দিকে যেটা, এটা হলো তোমার প্রতিবাদ কোষ। আর সেকেন্ডারি নিউক্লিয়াস কি বলতো? সেকেন্ডারি নিউক্লিয়াস হলো মাঝে থাকে, তাই না? দুই দুই মেরু থেকে আগত ভ্রূণথলির কেন্দ্রস্থলে 2টি নিউক্লিয়াসের মেরু নিউক্লিয়াস বলে। আলটিমেটলি নিউক্লিয়াস দুটো মিলিত হয়ে আলটিমেটলি একটা ডিপ্লয়েড অবস্থা তৈরি করছে, সেটাকে বলা হয় সেকেন্ডারি নিউক্লিয়াস। সেকেন্ডারি নিউক্লিয়াস কোনটা? এই যে দেখতেছো এটা তোমার সেকেন্ডারি নিউক্লিয়াস। ওকে। আর যেটা ডিম্বক রন্ধ্রের দিকে যেটা থাকবে এটা কিন্তু আসলে তোমার গর্ভযন্ত্র, আর এটা তাহলে প্রতিবাদ কোষ। সেমভাবে এটা হলো তোমার গর্ভযন্ত্র, এটা প্রতিবাদ কোষ, এটা সেকেন্ডারি নিউক্লিয়াস। আর সবগুলোকে একসাথে মিলে কি? ভ্রূণথলি। আই থিঙ্ক এটা তো তোমাদের ক্লিয়ার করতে পারছি। ওকে, তাহলে এখন একটু সামনের দিকে চলে আসো। আমরা যদি একটু সামনের দিকে যাই, বিভিন্ন প্রকার ডিম্বক, ডিম্বকগুলো কিন্তু অনেকগুলো টাইপের হতে পারে। একটা ঊর্ধ্বমুখী, তারপর দেখো নিম্নমুখী, পার্শ্বমুখী, বক্রমুখী। আমি এটা একটা না ছন্দ দিয়ে মনে রাখতাম, ছন্দটা একটু তোমাদের একটু দেখাই, তাহলে আমি নোট একটা অন করে নিই। হ্যাঁ, আচ্ছা ওকে, দেখো আমি এটা একটা ছন্দ দিয়ে মনে রাখতাম। ছন্দটা কি জানো? লেখো আমার সাথে একটু লেখো। নিম্নমুখী, হ্যাঁ নিম্নমুখী, শির ছোঁয়া, শির ছোঁয়া, ঊর্ধ্বমুখী, ঊর্ধ্বমুখী, পাবি গোলা। পাবি গোলা। ক্ষুদ্র পাপি, বকিস না। বকিস না। তাহলে আমি এটা তোমাদের একটু মানে ভেঙে বলি। সাপোজ মনে করো নিম্নমুখী শির ছোঁয়া, নিম্নমুখী শির ছোঁয়া দিয়ে অ্যাকচুয়ালি বলতে চাচ্ছে যে তুমি তোমার শিক্ষক বা শিক্ষাগুরু যাকে, তাকে তুমি সম্মান করো। সম্মান করলে কী হবে? তুমি মানে গায়েবীভাবে বা তুমি বলতে গেলে সৃষ্টিকর্তার রহমতে তুমি দেখবে যে তোমার গোলা ভরা ধান পাবা। আর যদি তুমি হলো যদি এসব না মানো, সাপোজ মনে করো একজন এরকম মানতে চাচ্ছে না, তাকে চুপ করে দেওয়া হয়েছে, বলছে যে তুই একটা ক্ষুদ্র পাপী, তুই আর বেশি বক বক করিস না বা কথা বলিস না। ঠিক আছে? আমি একবার রিপিট করি, দেখো মূল কথা, তুমি তোমার যে গুরু বা তোমার যে শিক্ষক, ওনাকে তুমি সম্মান করতেছো কীভাবে? শির ছোঁয়ায়ে বা মাথা নিচু করে তুমি সম্মান করতেছো। এবং এরকম সম্মান জানাইলে তাহলে তুমি কী পাবা? তুমি সৃষ্টিকর্তা তোমাকে সাফল্য দান করবে বা গোলা ভর্তি ধান দিবে, মানে পাবি গোলা। আর বলছো যে মানতে চাচ্ছে না, তাকে তুমি বলছো তুই একটা ক্ষুদ্র পাপি, তুই বক বক করিস না বা কথা বলিস না। তাহলে আমরা একটু মিলাই পড়ি, দেখো মিলাই পড়লে একটু তুমি দেখতে পারবা। দেখো নিম্নমুখী শির ছোঁয়া, নিম্নমুখী
নিম্নমুখী। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো, আমি যদি বলি যে ভাই নিম্নমুখীর ব্যাপারটা হইলো, তাহলে নিম্নমুখীর উদাহরণ কি? শিম, রেড়ি, ছোলা। শিম, রেড়ি আর ছোলা। আর যদি বলি যে ভাইয়া যে ঊর্ধ্বমুখী, ঊর্ধ্বমুখী উদাহরণ কি বলো? পান, বিষকাটালি, গোলমরিচ। পান, বিষকাটালি, গোলমরিচ। আর ক্ষুদ্র পাপি, ক্ষুদ্র পাপির উদাহরণ কি? দেখো ক্ষুদ্র পাপি মানে পাপিতে হইলো পার্শ্বমুখী, তাহলে তোমার ক্ষতিপানা আর পপি, পপি বা আফিম। ক্ষতিপানা আর পপি বা আফিম। আর বকিসনা, বক্রমুখীর উদাহরণ কি বলো? বক্রমুখীর উদাহরণ হলো কালকাসুন্দা। কালকাসুন্দা, কালকাসুন্দা। ওকে, তাহলে এই যে একটা মনে রাখো। আমি যদি বলি ভাইয়া নিম্নমুখী শির ছোঁয়া, উদাহরণের সাথে এটা মিলাই নাও। নিম্নমুখীর উদাহরণ কি? শিম, রেড়ি, ছোলা। শিম, রেড়ি, ছোলা। আর যদি বলি ভাইয়া ঊর্ধ্বমুখীর উদাহরণ কি বলো? পান, বিষকাটালি, গোলমরিচ। পান, বিষকাটালি আর গোলমরিচ। আর যদি বলি ভাইয়া ক্ষুদ্র পাপি, ক্ষুদ্র পাপি কি? পার্শ্বমুখীর উদাহরণ কি? ক্ষতিপানা আর পপি। আর যদি বলি ভাইয়া বকিসনা মানে বক্রমুখীর উদাহরণ কি বলো? কালকাসুন্দা। তো আমরা একটু মিলাই দেখি, তাহলে তোমার একটু খেয়াল করো। এখান থেকে ওই উদাহরণগুলো বলা আছে যে তোমার ডিম্বক রন্ধ্র থাকবে শীর্ষে এবং ডিম্বক মূলটা থাকবে গোড়ায়। তার মানে কি? ডিম্বক রন্ধ্র শীর্ষে, তার মানে শীর্ষমুখী। উদাহরণ কি? পান, পান, বিষকাটালি, গোলমরিচ। আর অধমুখী বা নিম্নমুখীর উদাহরণ কি বলতো? নিম্নমুখীর উদাহরণ হচ্ছে তোমার শিম, রেড়ি, ছোলা। আর তো বলি ভাইয়া পার্শ্বমুখী, পার্শ্বমুখীর উদাহরণ কি? পার্শ্বমুখীর উদাহরণ হলো মেইনলি তোমার ক্ষতিপানা আর পপি বা আফিম। ক্ষতিপানা, পপি বা আফিম। বক্রমুখীর উদাহরণ কি বলো? সরিষা আর কালকাসুন্দা। ওকে, তাহলে এটা কষ্ট করে মিলাই পড়বা এবং প্রত্যেকটা ইংলিশ টার্মগুলো অবশ্যই পড়বা। ক্যাম্পাইলোট্রপাস, অ্যাম্ফিট্রপাস, তারপরে তোমার অ্যানাট্রোপাস, আর এটা কি বলতো? অ্যাট্রোপাস বা অর্থোট্রপাস। তাহলে ইংলিশ টার্মগুলো অবশ্যই পড়বা, কারণ এখান থেকে কিন্তু কোশ্চিন আসতে পারে যে কোনটা অর্থোট্রপাসের উদাহরণ, কোনটা অ্যানাট্রোপাসের উদাহরণ, কোনটা কিসের উদাহরণ। তাহলে আই থিঙ্ক এটা অন্তত তোমাদের ক্লিয়ার হয়েছে, তাই না? তাহলে দেখো আমি যে জিনিসটা বলতেছিলাম যে দেখো আমাদের স্ত্রী গ্যামেটোফাইটের বিকাশ। স্ত্রী গ্যামেটোফাইট বলতে অ্যাকচুয়ালি কি? স্ত্রী গ্যামেটোফাইট বলতে অ্যাকচুয়ালি বলতে তুমি বুঝতে পারবা যে দেখো যে তোমার যে থলিটা তৈরি হয়েছিল না, মূল কথা যে তোমার স্ত্রী রেণু মাতৃকোষ থেকে তোমার চারটা যে মানে মায়োসিস কোষের মাধ্যমে চারটা স্ত্রী রেণু তৈরি হলো, তিনটা নষ্ট হয়ে গেল, একটা থেকেই যে আবার পরবর্তীতে 8 নিউক্লিয়াস বিশিষ্ট একটা স্ট্রাকচার তৈরি হলো, এটাই আসলে মূল কথা তোমার স্ত্রী রেণুপত্র। ওকে, তো আমাদের এইটার আগে আরও বেশ কিছু জানার দরকার, যেটা একটু খেয়াল করবা। স্ত্রী গ্যামেটোফাইট আসলে প্রথম কোষটা কি স্ত্রী গ্যামেটোফাইটের? বলবা স্ত্রী রেণু যেটা, সেটাই কিন্তু আমাদের স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ। আমি জিজ্ঞাসা করি যে ভাইয়া স্ত্রী রেণু যেটা, সেটা কি হ্যাপ্লয়েড না রিপ্লয়েড? তাহলে বলবা হ্যাপ্লয়েড। কীভাবে তৈরি হয়েছিল? তাহলে বলবা তোমার স্ত্রী জনন কোষ যেটা, সেখান থেকে মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে কিন্তু তৈরি হয়েছিল। তাহলে এই জিনিসটা তোমাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। এবং দেখো আমি স্ত্রী গ্যামেটোফাইটকে আমরা কিন্তু এমব্রায়ো স্যাক বা ভ্রূণথলিও বলতে পারি, তাই না? তাহলে ওই যে বলছিলাম যে এই যে তোমার 8টা কোষ বিশিষ্ট ডিম্বাণু ছিল, মানে গর্ভযন্ত্র ছিল, তারপর উপরের দিকে তোমার সহকারী কোষ ছিল, ভিতরে তোমার সেকেন্ডারি নিউক্লিয়াস ছিল, সবগুলোকে একত্রে করে একটা থলি মতো ছিল, ওইটা কিন্তু ভ্রূণথলি। ঠিক আছে? তাহলে এখন দেখো আমি তোকে একটা ব্যাপার বলি যে আমাদের ভ্রূণথলির গঠন সাধারণত 3 প্রকার হইতে পারে। একটা মনস্পরিক। মনস্পরিক মানে কি? একটা স্ত্রীরেণু ভ্রূণথলি গঠনে অংশগ্রহণ করবে, এটা মনস্পরিক। বাইস্পরিকটা কি? সেটা হলো তোমার 2টা স্ত্রীরেণু ভ্রূণথলি গঠনে অংশ নিবে, সেটা বাইস্পরিক। এবং এটা কিন্তু আরেকটা নাম দিচ্ছে অ্যালিয়াম টাইপ। ঠিক আছে? এটা হলো অ্যালিয়াম টাইপ। এবং যদি তোমার 4টা একসাথে গ্রহণ করে তাহলে কী হবে? অংশ নিলে সেটা বলবো টেট্রাস্পোরিক। তাহলে আমি যদি বলি ভাই ট্রাইস্পোরিক কি পাবো? ট্রাইস্পোরিক কি পাবো? ট্রাইস্পোরিক কখনো পাবো না, ট্রাইস্পোরিক কখনো পাবো না, টেট্রাস্পোরিক পাবো। টেট্রাস্পোরিক কয় টাইপের হইতে পারে? তাহলে বলবো টেট্রাস্পোরিক 7 টাইপের হইতে পারে। এবং এর মধ্যে প্রধান হলো পেপেরোমিয়া টাইপ। তা আমি জিজ্ঞাসা করি ভাইয়া সাধারণত টেট্রাস্পোরাস যেটা, মানে টেট্রাস্পোরিক যেটা, সেটা কয় নিউক্লিয়াস, মানে সেটা সাধারণত কয়টা টাইপ হতে পারে? 7টা টাইপ হতে পারে। প্রধান কোনটা? বলো পেপেরোমিয়া টাইপ। পেপেরোমিয়া টাইপের নিউক্লিয়াস কয়টা? তাহলে বলো তোমার 16 নিউক্লিয়াস বিশিষ্ট। কত নিউক্লিয়াস? 16 নিউক্লিয়াস। যদি বলি ভাইয়া যে ফিটেলারিয়া টাইপ যেটা, সেটা কয় নিউক্লিয়াস? বলো 8 নিউক্লিয়াস। কয় নিউক্লিয়াস? 8 নিউক্লিয়াস। তাহলে এই যে এতক্ষণ যে আলোচনা করলাম আমরা, তাহলে কয়টা জিনিস পেলাম খেয়াল করো তো। একটা বাইস্পরিক পাইছি, একটা মনোস্পরিক পাইছি। বাইস্পরিকের টাইপটার নাম কি? অ্যালিয়াম টাইপ। যদি বলি ভাই টেট্রাস্পোরিক যেটা, টেট্রাস্পোরিকের ক্ষেত্রে দেখো এটার নাম কি? পেপেরোমিয়া টাইপ। কি টাইপ? পেপেরোমিয়া টাইপ। কি টাইপ? পেপেরোমিয়া টাইপ। তাহলে এই জিনিসটা তোমাকে ভালোভাবে মনে রাখতে হবে। আমি যদি জিজ্ঞাসা করি ভাইয়া পেপেরোমিয়া টাইপ এটা কার আন্ডারে পড়ে? ভাই এটা টেট্রাস্পোরিক আন্ডারে পড়ে। যদি বলি যে ভাইয়া 16 নিউক্লিয়াস বিশিষ্ট যেটা, 16 নিউক্লিয়াস বিশিষ্ট যেটা, সেটা কি? সেটা কিন্তু হলো তোমার পেপেরোমিয়া টাইপ। আর যেটা ফিটেলারিয়া টাইপ, সেটা কয় নিউক্লিয়াস বিশিষ্ট? 8 নিউক্লিয়াস বিশিষ্ট। এটা কার আন্ডারে? এই যে ফিটেলারিয়া টাইপ, এটা কিন্তু তোমার টেট্রাস্পোরিকের আন্ডারে। ওকে, তাহলে মোটামুটি এই পর্যন্ত আমার কমপ্লিট হলো। এখন এই যে পার্টটা শুরু হচ্ছে সেটা নতুন পার্ট। শতকরা প্রায় 75%ই কিন্তু আমাদের মনোস্পরিক। আমি জিজ্ঞেস করি ভাই মনোস্পরিক কত পার্সেন্ট বলো তো? মনোস্পরিক কত পার্সেন্ট? তাহলে বলবা মনোস্পরিক কিন্তু আমাদের 75%। কত পার্সেন্ট? 75% কিন্তু আমাদের মনোস্পরিক।
তারপর একটা যেটা খেয়াল করো, আমি যদি বলি যে ভাইয়া মনস্পরিক যেহেতু অধিকাংশই মনস্পরিক, মানে 75% মনস্পরিক, এরা কয় নিউক্লিয়াস বিশিষ্ট? 8 নিউক্লিয়াস বিশিষ্ট। তার মানে তোমার কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, 8 নিউক্লিয়াস মানেই যে মনস্পরিক হবে এটা কিন্তু এরকম না। টেট্রাস্পোরিকে কিন্তু 8 নিউক্লিয়াস বিশিষ্ট ছিল, নাম কি ছিল? ফ্রিটালারিয়া টাইপ, তাই না? ফ্রিটালারিয়া টাইপ, এটা কিন্তু 8 নিউক্লিয়াস বিশিষ্ট ছিল, কিন্তু এটা কিন্তু মনস্পরিক ছিল না, এটা কিন্তু টেট্রাস্পোরিক ছিল। ওকে, এখন দেখো মনস্পরিক যেটা সেটা কিন্তু আরেকটা নাম দেওয়া হয়েছে পলিগোনাম টাইপ। তবে মনস্পরিকেও না, মনস্পরিক কিন্তু একটা ব্যতিক্রম আছে, অইনোথেরা টাইপ যেটা, সেটাতে তোমার হলো 4 নিউক্লিয়াস বিশিষ্ট। কয় নিউক্লিয়াস বিশিষ্ট? 4 নিউক্লিয়াস বিশিষ্ট। তাহলে আমরা একটু সুন্দর করে একটু গুছায় লিখি। হ্যাঁ, দেখো আমি যদি বলি ভাইয়া তুমি একটু খেয়াল করো, তার মানে আমরা এখান থেকে কী হতে পারে বলো? মনস্পরিক, বাইস্পরিক আর টেট্রাস্পরিক, তাই না? মনস্পরিক, মনস্পরিকে সাধারণত কত পার্সেন্ট পাওয়া যায়? 75% কিন্তু মনস্পরিক। আর এটা তোমার মনে করছো বাইস্পরিক, হ্যাঁ বাইস্পরিক। আর এটা হলো তোমার টেট্রাস্পোরিক। মনস্পরিকের ক্ষেত্রে আমাদের কী কী ছিল? সাধারণত এটা আর 8 নিউক্লিয়াস ছিল, তাই না? 8 নিউক্লিয়াস ছিল। তবে একটা ব্যতিক্রম আছে 4 নিউক্লিয়াস, যেটা হ্যাঁ 4 নিউক্লিয়াসতে আমাদের একটা ব্যতিক্রম আছে। এটা কি উদাহরণ কি বলো? অইনোথেরা, তাই না? অইনোথেরা। তাহলে এটা একটু মনে রাখবো, অইনোথেরা যেটা সেটা একটা ব্যতিক্রম। বাইস্পরিক যেটা, সেটার আমাদের নামটা কি বলো? অ্যালিয়াম টাইপ, তাই না? এটা একটা নাম কি? অ্যালিয়াম টাইপ। নাম কি? অ্যালিয়াম টাইপ। আর যদি বলি ভাই টেট্রাস্পোরিক, যেটা টেট্রাস্পোরিকের আন্ডারে কিন্তু আমাদের টোটাল 7টা টাইপ ছিল, তাই না? 7টা টাইপ ছিল। এবং পেপেরোমিয়া টাইপ যেটা, সেটা কিন্তু আমাদের মেইন, তাই না? পেপেরোমিয়া টাইপ হলো মেইন। কয়টা নিউক্লিয়াস? 16টা নিউক্লিয়াস। 16 নিউক্লিয়াস। আর ফ্রিটালারিয়া টাইপ যেটা, সেটা কিন্তু আমাদের একটু মানে কয় নিউক্লিয়াস ছিল? ফ্রিটালারিয়া টাইপ। বানানটা একটু তোমরা দেখে নিও। কয় নিউক্লিয়াস? 8 নিউক্লিয়াস। কয় নিউক্লিয়াস? 8 নিউক্লিয়াস। তাহলে এই জিনিসটা তোমাদের একটু আইডিয়া রাখতে হবে। আমি কিন্তু পুরোটাই ওই যে ওখানে যত কিছু আলোচনা করা হয়েছে পুরোটাই কিন্তু সামারি আকারে 1-4-এর মধ্যে কিন্তু নিয়ে চলে আসি। তাহলে এই জিনিসটা তোমাদের একটু খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে একটা সামনে চলে আসি। এখান থেকে আমাদের কিছু প্রয়োজন নাই আর। তাহলে দেখো আমরা স্ত্রী গ্যামেটোফাইট তৈরি করতে যাচ্ছি। স্ত্রী গ্যামেটোফাইটটা কোত্থেকে তৈরি হচ্ছে? স্ত্রীরেণু মাতৃকোষ থেকে তৈরি হচ্ছে। এবং মানে মূল কথা স্ত্রীরেণু মাতৃকোষ থেকে মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে যে 4টা স্ত্রীরেণু তৈরি হয়েছিল, 3টা তো নষ্ট হয়ে গেল, তাই না? ওই আরেকটা থাকলো না, ওইটা থেকে কিন্তু তৈরি হচ্ছে। তাহলে দেখো ওই যে কার্যকর স্ত্রীরেণু যেটা, সেটা কিন্তু মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে 2টা নিউক্লিয়াস তৈরি করলো। 2টা নিউক্লিয়াস 2 মেরুতে প্রথমে অবস্থান করে। দেখো তোমার একটা ছিল, তাই না? 2টা নিউক্লিয়াস তৈরি করলো মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। তারপর কি করছে? সেমভাবে আবার মাইটোসিস করছে। তাহলে উপরে কটা হলো? 2টা। এখানে কটা হলো? এখানে কিন্তু আবার 2টা হলো, তাই না? কটা হলো? 2টা। এখানে তোমার এখানে 2টা, এখানে 2টা। আবার নিজের আরেকবার মাইটোসিস করছে। এখানে 4টা, এখানে 4টা। এবং এখানে পরে মাঝে একটা করে মাঝে দিয়ে দিছে, এখানে হচ্ছে 3টা, এখানে হচ্ছে 3টা। এবং যেইটা সবচেয়ে বড়, হ্যাঁ যেটা সবচেয়ে বড় সেটা হলো ডিম্বাণু। বাকি ছোটোগুলো যেগুলো সেগুলো কী বলতো? এগুলো হলো ডিম্বাণু, ঠিক আছে? মানে সরি, ছোটোগুলো যেগুলো ডিম্বাণুর সাথে যেগুলো মানে ছোটো যেগুলো সেগুলো বলে সহকারী কোষ বা সিনারজিট। তাহলে এই জিনিসটা তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে। তো আমি জিজ্ঞাসা করি ভাইয়া সিনারজিটের উদাহরণ কি? তার অন্তত যেটা বলতে পারো ভাইয়া ডিম্বাণুর সাথে যেগুলো থাকবে সেগুলো হলো সিনারজিট। ডিম্বাণুর সাথে যেগুলো থাকবে সেগুলোকে আমরা কি বলবো? তাহলে বলবো এগুলো সিনারজিট বলবো। কি বলবো? সিনারজিট বলবো। তাহলে জিনিসটা তোমাকে ভালোভাবে আইডিয়া রাখতে হবে। ওকে, এখান থেকে আমাদের আর কিছু প্রয়োজন নাই, সামনে চলে আসো। তাহলে আমি যদি বলি যে ভাই আমার কিন্তু মোটামুটি আমাদের ডিম্বাণু, তারপর প্রতিপাদ কোষ এগুলো কিন্তু তৈরি করে ফেলতে পারছি, তাই না? তাহলে আমি যদি বলি ভাই স্ত্রী গ্যামেটোফাইটের আন্ডার কী কী আছে, তো তুমি দেখো ডিম্বাণু পাচ্ছ, উপচিত্র দেখলে কিন্তু বুঝতে পারবা। ডিম্বাণু পাচ্ছ, সাহায্যকারী নিউক্লিয়াস পাচ্ছ, প্রতিপাদ নিউক্লিয়াস পাচ্ছ, সেকেন্ডারি নিউক্লিয়াস, এবং যে পুরাটাকে সবগুলোকে একসাথে আমরা স্ত্রী গ্যামেটোফাইট বলতেছি। তাহলে কোশ্চিনটা করে স্ত্রী গ্যামেটোফাইটের আন্ডারে নাই কোনটা, এও কিন্তু কোশ্চিন করতে পারে। পুং গ্যামেটোফাইটের অন্তর্ভুক্ত নয় কোনটা, এও কিন্তু কোশ্চিন করতে পারে। তাহলে দেখো ডিম্বকের মধ্যে স্ত্রী গ্যামেটোফাইটের সৃষ্টি ঘটে এবং স্ত্রী গ্যামেটোফাইট স্পোরোফাইটের উপর নির্ভরশীল। কেন বলতো? কারণ এটা তো গ্যামেটোফাইট, তাই না? এটা তো হ্যাপ্লয়েড, হ্যাঁ। আর এটা কিন্তু স্পোরোফাইট, এটা কিন্তু ডিপ্লয়েড। আমরা জানি উন্নত যেগুলো সেগুলো কিন্তু বেশিরভাগই তোমার ডিপ্লন্টিক জনুক্রম পাওয়া যায়, তাই না? ডিপ্লন্টিক জনুক্রম মানে কি? যে বহুকোষী স্বতন্ত্র উদ্ভিদ যেটা, সেটা কিন্তু তোমার ডিপ্লয়েড হয়, মানে স্পোরোফাইটটা স্বতন্ত্র হয়, গ্যামেটোফাইটটা এটা। আমরা মনে হয় এই পর্যন্ত শেষ করতে পারছিলাম, যে লাস্ট পর্যন্ত স্ত্রী গ্যামেটোফাইটের আন্ডারে। এখন আমরা নিষেক্রিয়া পার্টটাতে চলে যাই। ওকে, এখন দেখো নিষেক্রিয়া মানে কি? নিষেক্রিয়া মানে তোমরা তো আই থিঙ্ক জানো যে শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হবে, এটাকে আমরা নিষেক্রিয়া বলতেছি, তাই না? তাহলে আমাদের এখান থেকে অ্যাকচুয়ালি কী দরকার সেটা আমাদের একটু জানা দরকার। দেখো যে মেইনলি নিষেক আসলে কেমনে হচ্ছে, এখানে কিন্তু আমাদের 4টা স্টেপে ভাগ করা আছে। তুমি একটু খেয়াল করো, গর্ভমুণ্ডে পরাগরেণু অঙ্কুরোদ্গম হচ্ছে, তারপর পরাগনালিকা গর্ভাশয়মুখী যাত্রা হচ্ছে, পরাগনালিকার ভ্রূণথলিতে প্রবেশ করতেছে, শুক্রাণু নিক্ষিপ্ত হচ্ছে, তারপর ডিম্বাণুটা মিলিত হচ্ছে। অনেক কিন্তু ব্যাপার স্যাপার, তাই না? তাহলে তুমি একটা ব্যাপারটা একটু খেয়াল করাই। দেখো গর্ভমুণ্ডে পরাগরেণুটা অঙ্কুরোদ্গম হচ্ছে,
কেমন অঙ্কুরোদ্গম হচ্ছে? দেখো মূল কথা এখানে কিন্তু স্বপ্রজাতি হইতে হবে, স্বপ্রজাতি ছাড়া কোনোভাবে কিন্তু অঙ্কুরোদ্গম হবে না। এইটা হলো আমাদের গর্ভমুণ্ড, তাই না? এটা কিন্তু আমাদের গর্ভমুণ্ড, এটা কিন্তু আমাদের গর্ভমুণ্ড। এই যে পরাগরেণুটা যেখানে পড়লো, তাই না? এখানে যে আমাদের পরাগরেণুটা পড়লো, তারপর কিন্তু এই যে এটা কিন্তু আমাদের এটা কিন্তু গর্ভদণ্ড, আর এটা কিন্তু আমাদের গর্ভমুণ্ড। এটা কিন্তু আস্তে 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 কিন্তু বৃদ্ধি পাইতে থাকবে, এবং দেখবা এখানে কিন্তু আমাদের সেলোলেস, পেকটিনেস, বেশ কিছু এনজাইম আছে। এই এনজাইমগুলোর সহায়তায় সে কিন্তু সামনের দিকে আস্তে 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 কিন্তু বড় হইতে থাকবে, এবং সে কিন্তু তোমার ডিম্বক রন্ধ্র এর দিকে বা তোমার ডিম্বকের দিকে কিন্তু যাত্রা করতে থাকবে, তাই না? এই কথাটা কিন্তু এখানে বলা আছে। মেইনলি স্বপ্রজাতি ছাড়া কোনোভাবে কিন্তু পরাগরেণুটা অঙ্কুরোদ্গম হয় না। এবং এখানে আরও বেশ কিছু ব্যাপার বলা আছে, দেখো পরাগনালিকার গর্ভাশয়মুখী যাত্রা কেমনে যাচ্ছে। মেইনলি মানে তোমার যে গর্ভদণ্ড যেটা ছিল সেটাকে তোমার সেলুলোজ পেকটিনেস এনজাইম দিয়ে সে কিন্তু আস্তে 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 কিন্তু একটা রাস্তা তৈরি করে 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 আগায় নিয়ে যাচ্ছে। এবং দেখো আমি কিন্তু অলরেডি এখানে কিন্তু বলছিলাম যে আমাদের কিন্তু এখানে কয়েকটা ব্যাপার আছে। কয়েকটা ব্যাপার কি? আমাদের এই যে পরাগনালীটা তৈরি হলো, এই পরাগনালীটা কিন্তু আমাদের এই ছিদ্র দিয়ে প্রবেশ করতে পারে, মানে ডিম্বক রন্ধ্র যেটা সেটা দিয়ে প্রবেশ করতে পারে, অথবা চাইলে কিন্তু এই যে তোমার এই মাঝামাঝি দিয়ে প্রবেশ করতে পারে ডিম্বক ত্বক দিয়ে, অথবা কিন্তু কেলাজা যেটা ডিম্বক মানে মূল যেটা সেটা দিয়ে কিন্তু প্রবেশ করতে পারে, তাই না? তো এই তিনটা জিনিস তোমাকে একটু খেয়াল রাখতে হবে কোনটা দিয়ে প্রবেশ করতেছে। যদি তোমার ছিদ্র দিয়ে প্রবেশ করে তাহলে বলবো তোমার পোরোগ্যামি। কি? পোরোগ্যামি। আর যদি আমার মনে করো কেলাজা বা ডিম্বক যে মূল যেটা সেটা দিয়ে প্রবেশ করে তাহলে কি বলবা? তাহলে বলবো তোমার হলো ক্যালাজোগ্যামি। আর যদি মাঝামাঝি দিয়ে প্রবেশ করে মানে ডিম্বক ত্বক দিয়ে প্রবেশ করে তাহলে কি বলবা? মেসোগ্যামি। উদাহরণগুলা তোমাকে মনে রাখতে হবে। দেখো পোরোগ্যামির উদাহরণ কি? আমজাম বেশিরভাগ কিন্তু তোমার কিন্তু পোরোগ্যামির উদাহরণ, কিন্তু কাউসেরিনা এটা কিন্তু আসলে তোমার ক্যালাজোগ্যামির উদাহরণ। কিসের উদাহরণ? ক্যালাজোগ্যামির উদাহরণ। আর বাকিগুলো যেটা দেখো মেসোগ্যামি, লাউ কুমড়া, এগুলো কিন্তু আমাদের মেসোগ্যামির উদাহরণ। তার মানে এই জিনিসটা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। হ্যাঁ, মনে করো সাপোজ এই যে আমার পরাগনালিকা যেটা সেটা তৈরি হইলো, সামনের দিকে চলে আসলো, তোমার এই যে তোমার শুক্রাণুগুলো তৈরি হয়েছিল সেগুলো তোমার ভিতর দিয়ে দিল। এখন কি হবে? আমার কিন্তু মিলন হবে, তাই না? তার মানে এই যে আমাদের ডিম্বাণুর সাথে আমাদের কিন্তু দুইটা শুক্রাণু তৈরি হয়েছে। একটা শুক্রাণু কিন্তু তোমার মেইন ডিম্বাণুটার সাথে মিলিত হবে, আরেকটার সাথে মিলিত হবে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হবে। তো সেকেন্ডারি নিউক্লিয়াস কোনটা? এই যে মাঝে কিন্তু তোমার যে দুই নিউক্লিয়াস বিশিষ্ট যেটা ছিল এটা কিন্তু সেকেন্ডারি নিউক্লিয়াস। তাহলে এখানে একটা ব্যাপার খেয়াল করো, এই যে তোমার দেখো কথাটা বলছে কি জানো? শুক্রাণুর সাথে দেখো, শুক্রাণুর সাথে ডিম্বাণু দেখো একটা পুংগামিটের সাথে একটা ডিম্বাণুর সাথে মিলিত হয় এবং একীভূত হয়ে যায়, এটাকে বলে সিনগামি। তার মানে শুক্রাণু প্লাস ডিম্বাণু, শুক্রাণু প্লাস ডিম্বাণু, শুক্রাণু প্লাস ডিম্বাণু, এটা তো এক ধরনের নিষেক, তাই না? প্রথম ধরনের নিষেক, এটাকে আমরা বলতেছি সিনগ্যামি। কি বলতেছি? সিনগ্যামি, সিনগ্যামি। আবার মনে করো সাপোজ আরেকটা শুক্রাণু কার সাথে গিয়ে মিলিত হচ্ছে? সে কিন্তু সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হচ্ছে, তাই না? সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হচ্ছে, সেটাকে আমরা কি বলতেছি জানো? ত্রিমিলন। ত্রিমিলন, হ্যাঁ ত্রিমিলন। তাহলে এটা মনে রাখো, এটা কি? ত্রিমিলন। এই দুটাকে একসাথে আমরা বলতেছি দ্বিনিষেক, এটাকে আমরা একসাথে কি বলতেছি? দ্বিনিষেক। আমি যেটা বলতেছি তাহলে এটা তোমাকে একটু খুব ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে আমি জিজ্ঞাসা করি ভাইয়া শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হলো, মানে এটা তো একটা নিষেক। আবার এই যে তোমার শুক্রাণুর সাথে সেকেন্ডারি নিউক্লিয়াস মিলিত হলো, এটা কিন্তু একটা নিষেক। দুইটাকে এই যে তোমার শুক্রাণুর সাথে ডিম্বাণু মিলিত হলে এটাকে আমরা বলতেছি সিনগামি, আর শুক্রাণুর সাথে তোমার সেকেন্ডারি নিউক্লিয়াস মিলিত হলে এটাকে আমরা কি বলতেছি? এটা বলতেছি ত্রিমিলন। দুইটাকে সিনগামি আর ত্রিমিলন এই দুইটাকে একসাথে আমরা বলতেছি হলো তোমার দ্বিনিষেক। এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? আই থিঙ্ক এই ব্যাপারটা অন্তত তোমাদের ক্লিয়ার। তাহলে দেখো ওই কথা এখানে সুন্দর করে বলা আছে। আর দ্বিনিষেক ব্যাপারটা কি? দ্বিনিষেক ব্যাপারটা হলো একটা গিয়ে মিলিত হচ্ছে তোমার ডিম্বাণুর সাথে, আরেকটা গিয়ে মিলিত হচ্ছে তোমার সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে। এই যেহেতু তোমার দুইবার নিষেক হচ্ছে সেটা আমরা কি বলছি? ডাবল ফার্টিলাইজেশন। সাধারণত দ্বিনিষেকটা আবৃত বীজ উদ্ভিদের বৈশিষ্ট্য, সেটা কোথায় নগ্ন বীজ উদ্ভিদেও তবে দেখা যায়, এফেন্ট্রা যেটা সেটা কিন্তু আমাদের ব্যতিক্রম, যেখানে কিন্তু আমাদের দ্বিনিষেক দেখা যায়। ওকে, তাহলে আমাদের এখান থেকে একটা জিনিস জানা দরকার, দ্বিনিষেক আর মানে নিষেকের পার্থক্য যেটা সেটা দরকার। দেখো এটা কিন্তু অধিকাংশ উদ্ভিদে ঘটে, এটা কিন্তু আবৃত বীজ উদ্ভিদে ঘটে। এখানে কিন্তু একটা পুংগামিট, এখানে দুইটা পুংগামিট, এখানে শুধুমাত্র ভ্রূণ, এখানে ভ্রূণের সাথে কিন্তু শস্যও তৈরি হয়। তাহলে এই ব্যাপারটা আই থিঙ্ক তোমরা অন্তত মনে রাখতে পারবা। এখন আসো নিষেকের পরিণতির ব্যাপারটা কি? দেখো তোমার শুক্রাণু আর ডিম্বাণু মিলিতে কি করবে বলতো? তোমার কি করবে? জাইগোট তৈরি করবে, তাই না? জাইগোট তৈরি করলো। এই জাইগোট থেকে কিন্তু আলটিমেটলি এই জাইগোটই কিন্তু তোমার স্পোরোফাইটের প্রথম কোষ। আমি বলছিলাম শৈবাল ছত্রাক ডায়োফাইটা এডোফাইটের ক্লাসে, তোমার স্পোরোফাইট যেটা সেটা কিন্তু ডিপ্লয়েড। তার মানে ডিপ্লয়েড জিনিসটা তো ডিপ্লয়েড কিছু থেকেই তৈরি হবে, তাই না? ডিপ্লয়েড কিছু থেকেই তো তৈরি হবে। ডিপ্লয়েড জিনিসগুলো কি আছে? প্রথম ডিপ্লয়েড জিনিস কি আছে? জাইগোট। শুক্রাণু ডিম্বাণু থেকে মিলিত হয়ে যে জাইগোটটা তৈরি হলো সেটা কিন্তু আমাদের স্পোরোফাইটের প্রথম কোষ। ওই কথাটা এখানে বলা হচ্ছে।
তারপর দেখো আস্তে আস্তে তোমার বিভাজিত হতে থাকলো, আমার এখান থেকে কিন্তু ভ্রূণ তৈরি হবে, ভ্রূণের সাথে অনেক ব্যাপার স্যাপার আছে, আমরা এটা পরে আলোচনা করতেছি। ষষ্ঠতে চলে আসো, এই যে সেকেন্ডারি নিউক্লিয়াস, যেটা সেকেন্ডারি নিউক্লিয়াসটা একটা শুক্রাণুর সাথে মিলিত হইলো, সে কিন্তু আমাদের একটা ট্রিপ্লয়েড একটা স্ট্রাকচার তৈরি করবে, এবং সেটাই কিন্তু পরবর্তীতে শস্য বা এন্ডোস্পার্ম তৈরি করবে। কি তৈরি করবে? শস্য বা এন্ডোস্পার্ম তৈরি করবে। তো কোশ্চেনটা করবে এভাবে যে শস্য বা এন্ডোস্পার্ম তৈরি হয় কোথায় বা কীভাবে বলবো? দিনিশিকার মাধ্যমে। এটা কেমন? তারপর তোমার ট্রিপ্লয়েড। কেমন? ট্রিপ্লয়েড। হ্যাপ্লয়েডও না, ডিপ্লয়েডও না, ট্রিপ্লয়েড। এবং শস্যকোষগুলো প্রচুর স্টার্চ, লিপিড, প্রোটিন জমা করে রাখে। ওকে, এখন দেখো এই যে তোমার নিষেক হইলো, তাই না? যে পরাগায়ন হইলো, নিষেক হইলো, এই যে একটা উদ্দীপনা তৈরি হইলো, এই উদ্দীপনার ফলে গর্ভাশয়টা ফলে পরিণত হয়। কিসে পরিণত হয়? এই গর্ভাশয়টা ফলে পরিণত হয়। সেটা তুমি এটা খেয়াল করো। তুমি যে আম খাও না, আম খাও, তুমি যে আমটা খাচ্ছ, ওই যে তুমি স্লাইস করে করে যে খাচ্ছ, এটা কী খাচ্ছ বলতো? তুমি কিন্তু গর্ভাশয়টা খাচ্ছ। আর ওই যে তুমি যে ডিম্বক যেটা না, ডিম্বক যেটা, ডিম্বকটা কিন্তু ওই যে তোমার আমের বিচি যেটা, সেটা মানে আমের আটিটা, ওই আমের আটির ভিতরে কিন্তু তোমার থাকে হলো ভ্রূণ, মানে মূল কথা ওখানে আরও বেশ কিছু অনেক ব্যাপার স্যাপার থাকে, ওখানে পরে পরে ওখান থেকে গিয়ে ভ্রূণ তৈরি হয় বা আনুষঙ্গিক অনেক ব্যাপার স্যাপার আছে, এগুলো আমরা আলোচনা করবো না আপাতত। তাহলে একটু সামনে চলে আসো। মানে ফল সৃষ্টির প্রধান উদ্দেশ্য কি? বীজের বিস্তার ঘটানো। ফল তৈরির প্রধান উদ্দেশ্য কি বলতো? বীজের বিস্তার ঘটানো। আর ফল কিন্তু বীজকে পুষ্টি দান করে, তাই না? ওই কথাটাই বলা হয়েছে এখানে। এখান থেকে বীজ তৈরি হবে, তাই না? বীজ তৈরি হবে কেমনে? ওই ডিম্বকটা কিন্তু পরবর্তীতে বীজে পরিণত হয়, তাই না? ডিম্বকটাই কিন্তু বীজে পরিণত হয়। ডিম্বকের ইংলিশ নামটা কি? অভিউল। অভাম না, অভিউল, অভাম না কিন্তু, হ্যাঁ। আর অভাম যেটা, সেটা কিন্তু ডিম্বাণু। ডিম্বাণুটা কিন্তু ভ্রূণে পরিণত হয়। ডিম্বাণুটা কিসে পরিণত হয়? বললো ভ্রূণে পরিণত হয়। এখন দেখো যে আমাদের এই যে ভ্রূণ, যেটা ভ্রূণটা কিন্তু কয়টা পার্ট বলতো? বীজপত্র থাকে, তারপর ভ্রূণকাণ্ড থাকে, আর কি থাকে বলো? ভ্রূণ মূল থাকে। তাহলে এই জিনিসটা একটু মনে রাখতে হবে। আর একটা জিনিস দেখো, কোনো কোনো ক্ষেত্রে মাঝে মধ্যে না, এই যে আমাদের অ্যান্ডোস্পার্মটা কিন্তু শেষ হয়ে যেতে পারে, বুঝছো? অ্যান্ডোস্পার্ম যদি শেষ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা কি বলি জানো? অসস্যল বীজ। মূল কথা, যেই বীজের ক্ষেত্রে কোনো এন্ডোস্পার্ম থাকে না, বা এন্ডোস্পার্মটা শেষ হয়ে যায় বা ইউজড হয়ে যায়, সেটাকে আমরা কি বলতেছি বলতো? অসস্যল বীজ বলতেছি। আর যাদের ক্ষেত্রে থাকে তাদের সস্যল বীজ। তবে এখানে না তোমার কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো বীজের ক্ষেত্রে একটা তৃতীয় স্তর তৈরি হয়, এটাকে আমরা বলি অ্যারিল। এটা কি বলি? অ্যারিল। লিচু, কাঠলিচু, ফলে সাধারণত অ্যারিল দেখা যায়। কি দেখা যায়? অ্যারিল দেখা যায়। শাপলা বীজেও অ্যারিল দেখা যায়। লিচু, কাঠলিচুর অ্যারিল হলো ভোজ্য অংশ, মানে এটা খাওয়া যায়, বুঝছো? তা আমরা যে লিচু খাচ্ছি, এটা কি খাচ্ছি বলতো? এটা মেনলি কিন্তু আমরা অ্যারিল পার্টটা খাচ্ছি। কি পাচ্ছি? এটা কিন্তু আমরা মেনলি অ্যারিল পার্টটাকে খেয়ে ফেলতেছি। এখন দেখো প্রজননের সফলতা কিসের উপর নির্ভর করে? অনেক কথাবার্তা বলছি, আমাদের জন্য ইম্পর্টেন্ট না, আমাদের জন্য দরকার হলো ইম্পর্টেন্ট এইটা। তো এই বক্সটাকে তোমরা কষ্ট করে হলেও পড়বা। গর্ভাশয়টা ফলে পরিণত হবে। গর্ভাশয় প্রাচীর, গর্ভাশয় যদি ফল হয় তো গর্ভাশয় প্রাচীর তো ফল ত্বক হবে, এটা বোঝাই যাচ্ছে, তাই না? তো ফল ত্বকে পরিণত হবে। ডিম্বকটা হিসেবে পরিণত হবে, বীজে পরিণত হবে। এক্সাইন, যেটা এক্সাইন মানে ডিম্বকের বহিত্বক, সেটা কিন্তু বীজের বহিত্বক হয়ে যাবে। ইনটাইনটা টেগমেন্ট মানে বীজের অন্তঃত্বকে পরিণত হবে। নিউক্লিয়াস যেটা নষ্ট, মানে এটা বেশিরভাগ ক্ষেত্রে নষ্ট হয়ে যায়। ডিম্বাণু যেটা, সেটা ভ্রূণে পরিণত হয়, এটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। সেকেন্ডারি নিউক্লিয়াসটা শস্যে পরিণত হয়, এটা ইম্পর্টেন্ট। আর এই যে দেখো নষ্ট হয়ে যাচ্ছে কোনটা কোনটা? সিনার্জিট, তারপর এন্টিপোটাল কোষ, এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মাইক্রোবাইল বা ডিম্বক গ্রন্থ যেটা, সেটা কিন্তু বীজের মাইক্রোবাইলে পরিণত হচ্ছে। হাইলাম, যেটা হাইলামটা কিন্তু তোমার মানে ডিম্বক নাভি যেটা, সেটা কিন্তু বীজ নাভি হয়ে যাচ্ছে। ফিউনিকুলাস, এটা কিন্তু বেশ অনেকবার কোশ্চিন, মানে পরীক্ষা আসা কোশ্চিন, ওকে? এটা মনে রাখো, ওকে? আর বা এগুলো আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। আর নিষেক্রিয়ার গুরুত্ব যেটা, সেটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। কোশ্চিনটা করতে পারে নিষেক্রিয়ার গুরুত্ব নয় কোনটি। আগের যে বক্স যেটা, সেটা কিন্তু প্রতিবারই ঘুরে ফিরে কিন্তু একটা একটা করে কোশ্চিন আসে। কোশ্চিন এবার করতেই পারে যে কোনটা কোনটা নষ্ট হয়ে যায়, কোনটা কোনটা নষ্ট হয় না, বা কোনটা নষ্ট হয় না। মনে কথা, তিনটা দিলেও নষ্ট হয়ে যায় আর একটা দিলেও নষ্ট হয় না, এরকম টাইপের। এভাবে কিন্তু কোশ্চিন করতে পারে, ওকে? তাহলে সেটা খেয়াল রাখতে হবে। তারপর দেখো ফল, বীজ, নতুন বৈশিষ্ট্য, বিবর্তন, এগুলোতে আমাদের অনেক ব্যাপার স্যাপার আছে। এগুলো একটু তোমরা রিডিং দিবা, এখানে আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট না। যৌন প্রজননের সুফল, এটা একটু পড়বা। অযৌনজননে চলে আসো। অযৌনজননটা হয় কি দিয়ে? বলবে স্পোর দিয়ে। তাহলে দেখো অযৌনজননের স্পোর হচ্ছে, আমাদের কিন্তু এখানে কয়েকটা কথা বলা আছে। পেনিসিলিয়াম, পেনিসিলিয়াম আমাদের কি হয়? কনিডিওস্পোর। মিউকরের ক্ষেত্রে আমরা পাই স্পোরাঞ্জিওস্পোর বা গনিডিয়া। আর অ্যাগারিকাসের ক্ষেত্রে আমরা পাই হলো ব্যাসিডিওস্পোর। মনে রাখবো কেমনে? মনে রাখতাম হলো পিসি দিয়ে, পিসি। পেনিসিলিয়াম হলো কনিডিওস্পোর, হ্যাঁ, পিসি। পেনিসিলিয়াম হলো কনিডিওস্পোর। আর আরেকটা দেখো, এম এস ধোনি নাম শুনছো না? এম এস ধোনি, তোমরা তো এম এস ধোনি নাম শুনছো, এম এস ধোনি। তাহলে দেখো আমি তোমাকে একটা জিনিস বলি, একটা পেজ নিয়ে নিই, সরি। আচ্ছা, ওকে। দেখো আমি প্রথমে বললাম পিসি, তাহলে কি পেনিসিলিয়াম যেটা, পেনিসিলিয়াম যেটা, সেটা হলো কনিডিওস্পোর, তাই না? পেনিসিলিয়াম, পেনিসিলিয়ামটা হলো কনিডিওস্পোর, কনিডিওস্পোর, কনিডিওস্পোর। আর যদি বলিস ভাইয়া, আরেকটা যেটা পরেরটা যেটা, সেটা কি এমএসজি দিয়ে মনে রাখতাম, এমএসজি, হ্যাঁ। এমটা কি? মিউকর, মিউকর, পরটা কি? স্পোরাঞ্জিয়াম, স্পোরাঞ্জিওস্পোর, স্পোরাঞ্জিওস্পোর, স্পোরাঞ্জিওস্পোর। পরটা কি? গনিডিওস্পোর, 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 ওকে? আর পরেরটা যেটা অ্যাগারিকাস যেটা, সেটা আমি মনে রাখতাম কি জানো? এবিডি ভিলিয়ার্স দিয়ে। কি দিয়ে? এবিডি ভিলিয়ার্স
মানে অ্যাগারিকাসের হলো ব্যাসিডিওস্পোর, অ্যাগারিকাসের কি ব্যাসিডিওস্পোর। তাহলে আই থিঙ্ক এই ব্যাপারটা অন্তত তোমরা মনে রাখতে পারবা। অ্যাগারিকাসের কি বলো তো ব্যাসিডিওস্পোর, অ্যাগারিকাসের কি ব্যাসিডিওস্পোর। তাহলে আই থিঙ্ক এটা অন্তত তোমাদের ক্লিয়ার। আমি চলে আসো যে তোমার এখানেও বেশ কিছু আছে, শৈবালের মধ্যে ক্লামাইডোস্পোর আছে, জুস্পোর, এগুলো অনেক কথাবার্তা বলছে, এগুলো আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। যেটা আমাদের দরকার হোমোস্পোর, সম আকৃতির কী কী আছে দেখো তো। তাহলে বলবো তোমার ফার্ন আর লাইকোপোডিয়াম। আর যে বলবে হেটেরোস্পোরস কী আছে বলো তো, সেলাজিনেলা আর মার্সিয়েলা। সেলাজিনেলা মার্সিয়েলা এগুলো কিসের উদাহরণ, হেটেরোস্পোরসের উদাহরণ। এটা আমাদের মনে রাখতে হবে, মানে আলাদা আলাদা টাইপের। ওকে, এখন আসো দেহ অঙ্গের মাধ্যমে, এইগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। দেখো যে মূলধারা কী কী আছে, দেখো মূলধারা আছে মিষ্টি আলু, ডালিয়া, শতমূলি, কাঁকরোল, পটল। তোমরা এটা একটু নেমোনিক দিয়ে মনে রাখতে পারো। জাস্ট আমার খুব একটা নেমোনিক মনে পড়তেছে না, আমি খুব একটা নেমোনিক প্রিফারও করি না। তারপরেও তোমার বেশ কিছু নেমোনিক ছিল, আমি চেষ্টা করবো তোমাদের নেমোনিকগুলো পরে দিয়ে দেওয়ার হয়তো। তবে একটু মনে রাখো, এটা তোমরা যদি কোনো একটা নেমোনিক দিয়ে মনে রাখতে পারো তাহলে তোমার জন্য বেটার। তবে আপাতত আমার কোনো নেমোনিক মনে পড়তেছে না। চেষ্টা করো যে কোনো একটা একটু কষ্ট করে মনে রাখার। কারণ ব্যাপারটা হয় কি যে নেমোনিক দিয়ে মনে রাখলে সবই আসলে নেমোনিক লেগে যায়, তখন একটা প্রবলেম হয়ে যায়। একটা নেমোনিক মনে রাখতে গিয়ে আরেকটা নেমোনিক লাগতেছে, সেটা আসলে খুব একটা প্রিফারেবল না। হ্যাঁ, তারপর দেখো কাণ্ডদ্বারা উদাহরণ কি আছে, কোলালু, আদা, পেঁয়াজ, সটি, অলকচু। মানে মূল কথা এই উদাহরণগুলো না তোমরা যে কোনো একটা সহায়ক বই, হয়তো ডাইজেস্ট বা কোনো একটা যা আছে যে কোনো একটা থেকে তুমি মুখস্থ করে নিতে পারো। আর যদি প্রয়োজন হয় তো আমি হয়তো আমাদের গ্রুপে পোস্ট করে দেবো নি। ওকে, সামনে চলে আসো। কলা, পুদিনা, আনারস, চন্দ্রমল্লিকা, বাঁশ, এগুলো সবগুলাই হলো আমাদের সাকারের উদাহরণ। এটা আমরা মনে রাখি কেমন জানো, আপুর কাঁচা বাঁশ, আপুর কাঁচা বাঁশ, আপুর কাঁচা বাঁশ। তো দেখো আছে কি আনারস, কত পুদিনা, কত কলা, তারপর হলো তোমার চন্দ্রমল্লিকা, আর এটা হলো তোমার বাঁশ। তো এই জিনিসটা একটু কষ্ট করে মনে রাখবা। হ্যাঁ, সামনে চলে আসো। যেটা বলতেছিলাম যে পাতার মাধ্যমে, দেখো একটা করে উদাহরণ দেওয়া আছে। পাতার মাধ্যমে কি, পাথরকুচি। মূল বিল বা কক্ষমুকুল কি আছে বলতো, তোমার চুপড়ি আলু। অর্ধবায়বীয় কাণ্ড প্রচুর জাতীয় উদ্ভিদে দেখা যায়। উদাহরণ কি, উদাহরণ হলো তোমার আমরুল শাকের স্টোলন, আমরুল শাকের ক্ষেত্রে স্টোলন। আর এখানে তোমার হলো মেইনলি রানার বা লতি, একটা উদাহরণ দেওয়া আছে। মুকুল উদ্গমের উদাহরণ কি, বার্ডিংয়ের উদাহরণ হলো ইস্ট। ইস্ট ইস্ট কিন্তু একটা এককোষী শৈবাল। পয়েন্ট কাণ্ডের মাধ্যমে কিন্তু ফণিমার সাথে পাওয়া যায়, এটা একটু দেখবা। আর বেশ কিছু আমাদের এখানে অঙ্গজ প্রজননের কথা বলছে, কাটিং বা স্লিপ। এইখান থেকে আমার বেলা একটা কোশ্চেন আসছিল, আমি অ্যান্সারটা ভুল করছিলাম, বুঝতে পারছো? সম্ভবত মানে কাটিং বা স্লিপ কিছু একটা আসছিল। দেখো জবা, গোলাপ, পাতাবাহার, সজিনা, এগুলা হলো তোমার কাটিং বা স্লিপের উদাহরণ। দাপার উদাহরণ হলো লেবু আর জুই, লেবু আর জুই। জাস্ট এখান থেকে তুমি উদাহরণগুলো পড়বা, এখান থেকে কিছু মনে রাখার দরকার নেই। হ্যাঁ, এটা এই যে দাবা কলম, যেটা দাবা কলমটা মনে রাখবা যে হলো তোমার লেবু আর জুই, জাস্ট দুইটা। আর ওই যে তোমার কাটিং বা স্লিপ যেটা, সেটা মোটামুটি জবা, আগ, গোলাপ, পাতাবাহার, সজিনা, আপেল, কমলা লেবু, যে কয়টা পারো কষ্ট করে এটা মুখস্থ করো। অনেক হয়তো নেমোনিক আছে, নেমোনিকগুলোর মধ্যে যে কোনো একটা চুজ করে নিতে পারো। তবে এইটা কষ্ট করে হলে মুখস্থ করতে হবে। আমি তোমাকে নেমোনিক দিই আর যাই দিই, আলটিমেটলি তোমাকে এটা কষ্ট করে মুখস্থই করতে হচ্ছে, তাই না? তো আলটিমেটলি যে কোনো একটা নেমোনিক দিয়ে এটা কষ্ট করে মনে রাখতে পারো। তবে আমাদের জন্য যেটা দরকার হলো জোর কলম। জোর কলমের ক্ষেত্রে একটা মনে করা হয় কি জানো, মনে সাপোজ জোর কলমের মনে কাছে এটা একটা গাছ, এই গাছে মনে করো সাপোজ এই আমার অন্য একটা গাছের এই জিনিস আমার পছন্দ হয়েছে। হ্যাঁ, মনে করো এই একটা জিনিস আমার পছন্দ হয়েছে, আমি কী করবো, এইটারে নিয়ে এখানে সুন্দর করে ঢুকাই দিব, বুঝতে পারছো? এখানে আমি সুন্দর করে ঢুকাই দিব। এবং এই যে আমি ঢুকাই দিলাম, এই মূল যে গাছ যেটা সেটাকে আমরা বলছি স্টক, আর এটাকে আমরা বলছি সাইয়ন। হ্যাঁ, এটাকে আমরা বলছি সাইয়ন, বুঝতে পারছো? মূল গাছটা হলো স্টক, আর এটা কি সাইয়ন। তার মানে আমার এখান থেকে পরে মানে মূল কথা স্টকটা কী করবে জানো, এখানে পানি সরবরাহ বা পুষ্টি সরবরাহ করতে হেল্প করবে। আর মূল যে নতুন যে চারাটা তৈরি হলো সেটা পুরোটাই হবে সাইয়নের মতো, বুঝতে পারছো? কার মতো হবে, সাইয়নের মতো। তাহলে এখানে স্টকের কাজটা কি, স্টকের কাজ হলো তোমার খালি পুষ্টি পদার্থটা পৌঁছায় দেওয়া। এই কথাটা এখানে সুন্দর করে বলা আছে, এখানে আমাদের খুব একটা দরকার নাই। গ্রাফটিংয়ের ক্ষেত্রে অনেক কথাবার্তা বলছে, এটা আমাদের জন্য দরকার নাই। গুটি কলমে দেখো লেবু আর আম, লেবু, আম, গোলাপ, গন্ধরাজ, এগুলো আমাদের হলো গুটি কলমের উদাহরণ। আর চোখ কলমের উদাহরণ কি, চোখ কলমের উদাহরণ হলো তোমার কুল, গোলাপ, আর ফুল বা বড়ই আর গোলাপ। হ্যাঁ, এটা মনে রাখবা। এখন আমাদের জন্য বেশি দরকার হলো মাইক্রো প্রপাগেশন, বা এই ব্যাপারটাতে আমাদের জন্য বেশি দরকার। হ্যাঁ, মাইক্রো প্রপাগেশন তো তোমরা জানো যে এটা যে প্রযুক্তি চ্যাপ্টারে পড়বো, তাই না? ওই যে আমাদের একটা তুমি মেইনস্ট্রিম কালচার বা আনুষঙ্গিক যে জীব প্রযুক্তি চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে, ওই ব্যাপারটা এখানে আলোচনা করা হয়েছে। আমরা আপাতত এটা দেখবো না। তো আমাদের জন্য বেশি দরকার যেটা, যে আমাদের দেখো উচ্চতর উদ্ভিদেও কোনো কোনো ক্ষেত্রে অযৌন জননী বংশবৃদ্ধির একমাত্র উপায় হয়ে থাকে। যেমন নোভেল অরেঞ্জ, নোভেল অরেঞ্জ কিন্তু এখানে কিন্তু কোনো যৌন জনন হয় না। নোভেল অরেঞ্জে কি যৌন জনন হয়? বলো যৌন জনন হয় না, শুধুমাত্র কি হয় বলো অযৌন জনন হয়। তাহলে এই জিনিসটা একটু মনে রাখতে হবে। এখন দেখো অপুংজনী বা পার্থেনোজেনেসিসটা তোমার জন্য একটু কঠিন, তারপর আমি চেষ্টা করবো তোমাদের ইজি করে দেওয়ার জন্য। আমার সাথে একটু নোট করে নিবা, সুন্দর করে গুছাই নিবা, আই থিঙ্ক এটা তোমাদের অন্তত কাজে দিবে। তাহলে দেখো আমি যেটা বলছিলাম, প্রথমে পার্থেনোজেনেসিস মানে কি, পার্থেনোজেনেসিস মানে হলো একটি অ্যাবনর্মাল টাইপের। পার্থেনোজেনেসিস মানে কি, অ্যাবনর্মাল টাইপের। কথাটা কি, কোনো ডিম্বাণু নিষিক্ত না হয়ে সরাসরি ভ্রূণ তৈরি করে। ডিম্বাণু কি নিষিক্ত হবে? নিষিক্ত হবে না, কিন্তু ভ্রূণ তৈরি হবে? হ্যাঁ, ভ্রূণ তৈরি হবে।
তাহলে কি বললাম, ডিম্বাণু নিষিক্ত হচ্ছে না কিন্তু ভ্রূণ তৈরি হচ্ছে। তার মানে কি ব্যাপারটা হলো যে শুধুমাত্র মা থেকেই বাচ্চা তৈরি হচ্ছে, বা শুধুমাত্র বাবা থেকেই বাচ্চা তৈরি হচ্ছে, যদিও আসলে মানুষের ক্ষেত্রে সম্ভব না, গাছের ক্ষেত্রে সম্ভব। এটা হলো আমার পার্থেনোজেনেসিস। তাহলে দেখো, যে প্রজনন প্রক্রিয়ায় ডিম্বাণুটি নিষেক ছাড়া ভ্রূণ তৈরি করে এবং ডিম্বকটা স্বাভাবিক বীজে পরিণত হয় তাকে বলা হয় পার্থেনোজেনেসিস। শেষ। আর পার্থেনোকার্পিটা কি? পার্থেনোকার্পিটার পুরো আলাদা ব্যাপার। হ্যাঁ, মানে বীজহীন ফল প্রয়োগ করা যেটা সেটাকে বলে পার্থেনোকার্পি, উদাহরণ তো তোমরা জানি। তার মানে আমাদের মেইন টার্গেটে থাকবে পার্থেনোজেনেসিসটা কি, এটা ক্লিয়ার করা। পার্থেনোকার্পিটা কি বলতো? পার্থেনোকার্পিটা হলো আমাদের বীজহীন ফল তৈরি করা, তাই না? পার্থেনোকার্পিটা কি? বীজহীন ফল তৈরি করা। বীজহীন ফল তৈরি করার প্রক্রিয়ার নাম কি? বললাম পার্থেনোকার্পি। আর যদি বলবে হ্যাঁ যে আমরা হলো মানে নিষেক ঘটাবই না, তাহলে আমরা কি হবে? পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিস কয় প্রকার বলো? 2 প্রকার। পার্থেনোজেনেসিস কয় প্রকার? 2 প্রকার। একটা হ্যাপ্লয়েড আর একটা কি বলতো? ডিপ্লয়েড। তাহলে আমরা একটু বোর্ডে চলে যাই, তোমাদের একটু খেয়াল করার চেষ্টা করি, একটু দেখো। একটা এক্সট্রা পেজ নিয়ে নেই, দেখো। তাহলে আমি একটু যদি বলি ভাই পার্থেনোজেনেসিস, 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 পার্থেনোজেনেসিস। ওকে, পার্থেনোজেনেসিস কি হচ্ছে? আমরা কিন্তু 2টা টাইপ পাচ্ছি, তাই না? একটা তোমার হ্যাপ্লয়েড, একটা ডিপ্লয়েড, তাই তো? একটা হ্যাপ্লয়েড, আর একটা কি বলো? ডিপ্লয়েড, তাই না? তো, আচ্ছা কি 1 মিনিট দাঁড়াও। পার্থেনোজেনেসিসের, আচ্ছা আমি তোমাকে পার্থেনোজেনেসিস ব্যাপারটা আগে একটু মানে ডিটেলসে বলি। মূল কথা আপাতত আমরা এটা ঝামেলার মধ্যে না যাই, এখান থেকে একটা জিনিস মনে রাখো, পার্থেনোজেনেসিস ক্ষেত্রে কী হবে বলতো? নিষেক ছাড়া ভ্রূণ তৈরি হবে, ঠিক আছে? নিষেক ছাড়া ভ্রূণ তৈরি হবে। তাহলে এটা কি আমাদের পার্থেনোজেনেসিস। তাহলে এখান থেকে আমরা আরেকটু ডিটেলস দেখে আসি। দেখো, পার্থেনোজেনেসিসের মধ্যে আমাদের কিন্তু 2 টাইপের বলছে, একটা হলো হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস আর এটা কি? ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিসের ব্যাপারটা হইলো এখান থেকে তোমার স্বাভাবিক মায়োসিস প্রক্রিয়ায় ডিম্বাণু তৈরি হবে, এখান থেকে তোমার নিষিক্ত হবে না এবং ভ্রূণ তৈরি হবে। আর এখানে কিন্তু তোমার মায়োসিস প্রক্রিয়ার বদলে মাইটোসিস প্রক্রিয়ায় ডিম্বাণু তৈরি হবে এবং ভ্রূণে পরিণত হবে, সেটাকে বলছে ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। তাহলে তোমরা একটু আমার সাথে একটু দেখে নাও যে আমি যদি বলি ভাইয়া নিষেক হবে না, ভ্রূণ তৈরি হবে, হ্যাঁ। তো যদি বলি ভাইয়া একটা হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস, একটা ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস, মানে একটা হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড যেহেতু এটা তৈরি হবে কি? মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায়। কোন প্রক্রিয়ায়? মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় ডিম্বাণু তৈরি হবে, ঠিক আছে? ডিম্বাণু তৈরি হবে এবং সেখান থেকে তোমার ভ্রূণ তৈরি হবে। ওকে, আর এইখানে তোমার মাইটোসিস প্রক্রিয়ায় তোমার ডিম্বাণু তৈরি হবে, ডিম্বাণু তৈরি হবে এবং নিষেক ছাড়া লিখে নাও তোমরা, নিষেক ছাড়া ভ্রূণ তৈরি হবে, ব্যাপারটা কি বুঝতে পারছো? তাহলে এখন তুমি যদি উদাহরণগুলো দেখো, এখানে না উদাহরণগুলো কি জানো? ও থাকবে, বুঝছো? কি থাকবে? ও থাকবে। আর এখানে দেখবে কি জানো? কোনো ও নাই। কি নাই? ও নাই। উদাহরণগুলো একটু তোমরা দেখো, এখানে তুমি যদি উদাহরণগুলো একটু খেয়াল করো, এখানে তোমার হলো কি পাচ্ছ? সোলানম নিগ্রাম, দেখো ও আছে। অর্কিস মাকুলাটা, দেখো ও আছে। আর এখানে দেখো, এখানে কিন্তু কোনো ও নাই, দেখছো? পার্থেনিয়াম আর্জেন্টিনাম আর একে বলো ট্যারাক্সাকাম আলবিডাম। জাস্ট একটু মনে রাখো, অত কষ্ট করে পুরো নাম মনে রাখার দরকার নাই। মনে রাখো যেখানে ও আছে এখানে ও নাই, উদাহরণগুলো এই জায়গা থেকেই দিবে, তাই না? তাহলে তোমার এই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলেই তোমার জন্য এনাফ। এখন মনে করো সাপোজ এইটা কিন্তু আমাদের এই যে পার্থেনোজেনেসিস যেটা, এটা কিন্তু আমাদের হলো কোথা থেকে? মেইনলি হচ্ছে যে পার্থেনোজেনেসিস মানে হলো ডিম্বাণু থেকে ভ্রূণ তৈরি হবে কোনো নিষেক ছাড়া। এখন মনে করো শুক্রাণু থেকে আমি নিষেক ছাড়া ভ্রূণ তৈরি করবো, মানে বাচ্চা তৈরি করবো, সেটা কি? অ্যান্ড্রোজেনেসিস। তাহলে আমি জিজ্ঞেস করি ভাইয়া, আমি যদি বলি যে কোথায় মানে শুক্রাণু থেকে নিষেক ক্রিয়া ছাড়া শুক্রাণু থেকে আমি ভ্রূণ তৈরি করতে পারতেছি, মানে বাপ থেকেই একবার ডিরেক্ট সন্তান বানাই ফেলতে পারতেছি কোনো নিষেক ছাড়া, মানে মা ছাড়া, এটাকে আমরা কি বলতেছি? এটা বলছি অ্যান্ড্রোজেনেসিস। কোথায় দেখা যায়? তাহলে বলবো ভাইয়া তামাকে দেখা যায়। কোথায়? নিকোটিয়ান আর তাবাকুম, তামাকে দেখা যায়। আর কোথায় দেখা যায়? তাহলে বলবো তোমার পুরুষ মৌমাছি। কোথায়? পুরুষ মৌমাছি। হ্যাঁ, পুরুষ মৌমাছি। কোথায়? পুং মৌমাছিতে, ঠিক আছে? তাহলে এই সেটা তোমাদের আইডিয়া রাখতে হবে। কৃত্রিম পার্থেনোজেনেসিস আমাদের জন্য আর এখান থেকে খুব একটা দরকার নাই, এটুকু তোমরা মোটামুটি তোমরা চাইলে একবার রিডিং দিতে পারো, খুব একটা আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট যে এমন না। এখন চলে আসো অ্যাপোস্পোরি, অ্যাপোগ্যামি, আর একটা আছে কি? একটা আছে অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি। অ্যাপোস্পোরি খেয়াল করো, অ্যাপোস্পোরি ব্যাপারটা একটু খেয়াল করো। তাহলে এই ব্যাপারটা আমরা কিন্তু অলরেডি পার্থেনোজেনেসিসের পার্টটা অলরেডি শেষ করে আসছি, অ্যান্ড্রোজেনেসিসের ব্যাপারটাও শেষ করে আসছি। এখন দেখো এখানে একটা কথা বলছে, ডিম্বকের যে কোনো কোষ, মানে যে কোনো দেহকোষ, ডিম্বকের দেহকোষ মানে কি? ডিপ্লয়েড। ডিম্বকের দেহকোষ ডিপ্লয়েড কি ছিল? মানে তোমার ভ্রূণথলির ভিতরে যা ছিল ওগুলো সবগুলোই তো তোমার হ্যাপ্লয়েড ছিল, তাই না? ভ্রূণথলির ভিতরে যা ছিল সবগুলোই তো হ্যাপ্লয়েড ছিল। তাহলে ডিপ্লয়েড কারা ছিল বলো তো? শুধুমাত্র নিউসেলাস টিস্যু আর ওই যে তোমার আবরণী যেটা, সেটাই তোমার হলো কেবল ডিপ্লয়েড ছিল। তার মানে এই দুটো বাদে ডিপ্লয়েড থাকার কোনো কিছু চান্স নাই। তখন জিজ্ঞেস করো ডিম্বক ত্বক আর নিউসেলাস এই দুটোই কেবলমাত্র তোমার ডিপ্লয়েড ছিল।
এই ডিপ্লয়েড থেকে ভ্রূণথলি তৈরি হবে। এই ভ্রূণথলি থেকে ডিম্বকের এই যে দেহকোষ থেকে ডিপ্লয়েড ভ্রূণথলি তৈরি হইলো না, এইখানকার ডিম্বাণুটা নিষেক ছাড়া তৈরি হবে, ঠিক আছে? নিষেক ছাড়া যে তৈরি হচ্ছে সেটাই হলো তোমার অ্যাপোস্পোরি। তো আমি জিজ্ঞাসা করি ভাই অ্যাপোস্পোরিটা কি বলতো? অ্যাপোস্পোরিটা হইলো মেইনলি, তাহলে আমি একটা পেজ নিয়ে নিই, একটা দেখো অ্যাপোস্পোরিটা কি। অ্যাপোস্পোরি তাহলে একটু লেখো আমার সাথে, অ্যাপোস্পোরি। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি ভাই অ্যাপোস্পোরি এটা থেকে আমার ভ্রূণ তৈরি হচ্ছে, অ্যাপোস্পোরি কি ভ্রূণ তৈরি হচ্ছে, ভ্রূণথলি তৈরি হচ্ছে, ভ্রূণথলি তৈরি হয়, ভ্রূণথলি তৈরি হয়। ভ্রূণথলিটা কীভাবে তৈরি হয়? ডিপ্লয়েড থেকে তৈরি হয়। ভ্রূণথলিটা কোথেকে তৈরি হয়? ডিপ্লয়েড থেকে তৈরি হয়। ডিপ্লয়েড কী কী আছে? তাহলে বলবো তোমার হলো নিউসেলাস, নিউসেলাস, নিউসেলাস আর তোমার ডিম্বক ত্বক। কোথেকে? ডিম্বক ত্বক থেকে, ডিম্বক ত্বক থেকে। তাহলে তোমার ভ্রূণথলি তৈরি হইলো। ভ্রূণথলি তৈরি হইলে ভ্রূণথলির এই যে ভ্রূণথলি তৈরি হইলো না, তো ভ্রূণথলির ডিম্বাণু, তাহলে ভ্রূণথলির ডিম্বাণু থাকবে না? ভ্রূণথলির ডিম্বাণুটা, ভ্রূণথলির যে ডিম্বাণুটা সেইটা উইদাউট নিষেক, মানে নিষেক ছাড়া, নিষেক ছাড়া, নিষেক ছাড়া ভ্রূণে পরিণত হবে, ভ্রূণে পরিণত হবে। এটাই হলো তোমার অ্যাপোস্পোরি। তাহলে ব্যাপারটা কি খেয়াল করছো? এখানে ভ্রূণথলি তৈরি হবে, বলবো হ্যাঁ ভ্রূণথলি তৈরি হবে। কোথেকে তৈরি হবে ভ্রূণথলিটা? তাহলে বলবা ডিপ্লয়েড জিনিস থেকে। ডিপ্লয়েড জিনিস কি আছে? তাহলে বলবা যে ভাই ডিপ্লয়েড জিনিস আছে নিউসেলাস টিস্যু আর কি ডিম্বক ত্বক। এইখানকার যে ভ্রূণথলির ভিতরে ডিম্বাণু থাকবে অবশ্যই, এই ডিম্বাণু থেকে কিন্তু আলটিমেটলি তোমার ভ্রূণ মানে নিষেক ছাড়া ভ্রূণ তৈরি হবে। নর্মালি আমাদের হলো ভ্রূণথলিটা কী কোথেকে তৈরি হয় বলো তো? স্ত্রী রেণু থেকে তৈরি হয়, তাই না? ওই যে তোমার মেইনলি আর কি স্পোরিয়াল কোষ ছিল, বিভাজিত হয়ে জন্মমাতৃকোষ, জন্মমাতৃকোষ থেকে মায়োসিস কোষের মাধ্যমে 4টা তৈরি হয়েছিল, একটা নষ্ট হয়ে গেছিলো। নর্মালি তো ওই একটা থেকে তৈরি হয়, তাই না? এখানে তৈরি হচ্ছে কোথেকে? এখানে তৈরি হচ্ছে কিন্তু মেইনলি তোমার ওই যে নিউসেলাস টিস্যু বা ডিম্বক ত্বক থেকে। তার মানে এখানে কিন্তু ওই যে স্পোর যেটা, ওই ব্যাপারটা কিন্তু এখানে নাই, বুঝতে পারছো? তো এই ব্যাপারটা কিন্তু একটু মানে কনফিউজিং, তোমাদের কিন্তু এই ব্যাপারগুলো কখনোই কেউ ক্লিয়ার করবে না। এত ডিটেলসে বলতেছে, এগুলো যদি তুমি তারপর বুঝতে না পারো তাহলে তোমার জন্য কিন্তু ভালো একটা দুঃসংবাদ। হ্যাঁ, এখন আসলে অ্যাপোগ্যামি, অ্যাপোগ্যামি, অ্যাপোগ্যামির ব্যাপারটা হলো ভ্রূণথলি থাকবে, ভ্রূণথলি থাকবে। নতুন তৈরির দরকার আছে কি? নতুন তৈরি কিন্তু দরকার নাই, নতুন তৈরির দরকার নাই। এবং ভ্রূণথলির হ্যাপ্লয়েড যে কোষগুলো আছে, প্রতিপাদ কোষ এবং সহকারী কোষ যেগুলো আছে, সহকারী কোষ যেগুলো আছে সেগুলা থেকে ভ্রূণ তৈরি হবে কোনো নিষেক ছাড়া, কোনো নিষেক ছাড়া, কোনো নিষেক ছাড়া। এখানে কিন্তু আমি ভ্রূণথলির ডিম্বাণুকে নিচ্ছি না, এখানে কিন্তু আমি ভ্রূণথলির ডিম্বাণুকে নিচ্ছি না। তার মানে একটু লেখো, এখানে ভ্রূণথলির ডিম্বাণুকে নেওয়া হচ্ছে না, ভ্রূণথলির, ভ্রূণথলির ডিম্বাণুকে নেওয়া হচ্ছে না, ডিম্বাণুকে নেওয়া হচ্ছে না। তাহলে এই কথাটা একটু ভালোভাবে মনে রাখো। আমি আরেকবার রিপিট করে দেখো, মূল কথা অ্যাপোগ্যামির ক্ষেত্রে ভ্রূণথলি থাকবে, থাকবে। নতুন করে তৈরি করবো, নতুন করে তৈরি করবো না। আগেরটার ক্ষেত্রে কিন্তু আমরা নতুন করে তৈরি করছিলাম। কীভাবে তৈরি করছিলাম? আমাদের কিন্তু অ্যাপোস্পোরির ক্ষেত্রে ডিপ্লয়েড জিনিস যেটা ছিল, মানে নিউসেলাস টিস্যু অথবা তোমার ডিম্বক ত্বক, ওখান থেকে আগে ভ্রূণথলি তৈরি করছিলাম। ভ্রূণথলির ভিতর ডিম্বাণু যেটা ছিল, ডিম্বাণুটা নিষেক ক্রিয়া ছাড়া ভ্রূণে পরিণত হয়েছিল। এখানে আমার কিন্তু আগে থেকে ভ্রূণথলি আছে, ভ্রূণথলি আছে মানে কি, আমার কিন্তু এখানে ডিম্বাণু আছে, কিন্তু আমি এখানে কিন্তু ওই ডিম্বাণুটা নিব না। আমরা কি নিব? এখানে তো ওই হ্যাপ্লয়েড কোষগুলো আছে না, সহকারী কোষ আর প্রতিপাদ কোষ, ওগুলা থেকে আমি ভ্রূণ তৈরি করবো কোনো নিষেক ছাড়া। তাহলে ওই কথাই বলা আছে যে ওইগুলা থেকে আমি ভ্রূণ তৈরি করবো কোনো নিষেক ছাড়া, কিন্তু ভ্রূণথলির যে ডিম্বাণু যেটা সেটা কিন্তু ব্যবহৃত হচ্ছে না। এইটাই হলো আমাদের অ্যাপোগ্যামি। তাহলে আই থিঙ্ক এটা তোমাদের ক্লিয়ার করতে পারছি। তো একটু আমরা আবার বই আসো, ওই কথাই বলছে যে দেখো এখানে কিন্তু যে সহকারী কোষ আর প্রতিপাদ কোষ থেকে ভ্রূণ তৈরি করার প্রক্রিয়া, তাই না? ডিম্বাণু ছাড়া, ভ্রূণথলির ভিতরে কিন্তু ডিম্বাণু ছিল, তারপর কিন্তু আমরা এই ডিম্বাণুটাকে নেই নাই। কোথায় তৈরি করছি? সহকারী কোষ আর প্রতিপাদ কোষ থেকে ভ্রূণ তৈরি করছি কোনো নিষেক ছাড়া। এটা হলো কোথায় পাওয়া যায়? অ্যালিয়ামে পাওয়া যায়। আর জিজ্ঞেস করি ভাই অ্যাপোস্পোরি যেটা সেটা কোথায় পাওয়া যায়? তাহলে অ্যাপোস্পোরিটা পাওয়া যায় তোমার হায়ার এশিয়ামে। কোথায়? হায়ার এশিয়ামে। তার মানে অ্যাপোস্পোরি, অ্যাপোগ্যামি দুটাতেই কিন্তু তোমার তোমার মানে ভ্রূণথলি তৈরি হচ্ছিল, তাই না? দুটাতে কিন্তু ভ্রূণথলি তৈরি হচ্ছিল। কিন্তু মনে করো সাপোজ অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি, অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনিতে কোনো ভ্রূণথলি তৈরি হবে না। দেখো ডিম্বক ত্বক বা নিউসেলাসের যে কোনো কোষ থেকে, ডিম্বক ত্বক বা যে কোনো কোষ থেকে ভ্রূণথলি গঠন ছাড়াই। তার মানে এটা কিন্তু দেখো একটা জিনিস খেয়াল করো, অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনিটা আমি একটু লিখে দেই। অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি, অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি, এমব্রায়োনি। এখানে কি হচ্ছে? এখান থেকে তোমার মেইনলি নিউসেলাস, নিউসেলাস অথবা অথবা ডিম্বক ত্বক থেকে, ডিম্বক ত্বক, তার মানে
অ্যাডভেন্টেটিভ মেমব্রেন যেটা সেটা কিন্তু ডিপ্লয়েড জিনিস থেকে তৈরি হচ্ছে, তাই না? ডিপ্লয়েড জিনিস থেকে তৈরি হচ্ছে এবং এখান থেকে একবারে ডিরেক্ট দেখো আরেকবার তুমি খেয়াল করে আসো যে তোমার অ্যাডভেন্টেটিভ মেমব্রেনের ক্ষেত্রে তোমার নিউসেলাস বা ডিম্বক ত্বকের যে কোনো কোষ থেকে ভ্রূণথলি তৈরি ছাড়াই ভ্রূণ তৈরি হচ্ছে। তাহলে এটা খেয়াল করতেছো, এখানে কিন্তু তোমার ডিপ্লয়েড জিনিস থেকে কিন্তু উইদাউট নিষেক, হ্যাঁ উইদাউট নিষেক বা নিষেক ছাড়া ভ্রূণ তৈরি হচ্ছে। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে। তো আমি যদি একটু সামারি করতে চাই, তোমরা একটু খেয়াল করো যে আমি যদি বলি ভাই অ্যাপোস্পোরি ব্যাপারটা কি? অ্যাপোস্পোরি ব্যাপারটা হলো আমাদের ভ্রূণথলি থাকবে, কোত্থেকে তৈরি হবে? ডিপ্লয়েড জিনিস থেকে তৈরি হবে। ভ্রূণথলি কি আগে থেকে ছিল? আগে থেকে কিন্তু ছিল না। তাহলে ওই কথাটাই বলছি, আগে থেকে ছিল না, আগে থেকে ছিল না, আগে থেকে ছিল না। তার মানে নিউসেলাস ডিম্বক ত্বক থেকে ভ্রূণথলি তৈরি করছি, ভ্রূণথলির ডিম্বাণুটা নিষেক ছাড়া তোমার হলো ভ্রূণে পরিণত হয়েছে, এটাই কি অ্যাপোস্পোরি। আর যদি বলি ভাই অ্যাপোগ্যামিটা কি? অ্যাপোগ্যামি হলো আগে থেকে ভ্রূণথলি ছিল, আগে থেকে ভ্রূণথলি ছিল, নতুন তৈরির দরকার নাই। এবং ভ্রূণথলির হ্যাপ্লয়েড যেটা মানে হ্যাপ্লয়েড জিনিস কী আছে? ভ্রূণথলির হ্যাপ্লয়েড প্রতিবাদ কোষ বা সহকারী কোষ, এখান থেকে নিষেক ছাড়া ভ্রূণ তৈরি হয়েছে এবং ভ্রূণথলির যে ডিম্বাণু যেটা সেটা কিন্তু ইউজ করে নাই। এবং অ্যাডভেন্টেটিভ মেমব্রেনটা কি? অ্যাডভেন্টেটিভ মেমব্রেনটা হলো তোমার নিউসেলাস বা ডিম্বক ত্বক মানে ডিপ্লয়েড জিনিস থেকে ভ্রূণথলি তৈরি ছাড়াই মানে ভ্রূণথলি তৈরি হয় নাই এবং এখানে নিষেকও হয় নাই, আমি কিন্তু ভ্রূণ তৈরি করে ফেলছে, এটা কিন্তু অ্যাডভেন্টেটিভ মেমব্রেন। ওকে, আই থিঙ্ক এটা তোমাদের অন্তত ক্লিয়ার করতে পারছি। আর মোটামুটি তোমরা রিডিং দিলে আই থিঙ্ক তোমরা বুঝতে পারো বাকিটা। আর এই যে পুরো প্রসেস অ্যাগামোস্পার্মি, হ্যাঁ তারপর এই যে তোমার দেখো অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি, অ্যাপোস্পোরি, অ্যাপোগ্যামি, এইটার জন্য যদি তোমার মানে দেখো এই যে পুরাটাকে এই সবগুলোকে একসাথে আমরা বলি কি অ্যাগামোস্পার্মি। কি বলি? অ্যাগামোস্পার্মি অনুপ্রেরণা সৃষ্টির জন্য যে পরাগায়ন অত্যাবশ্যকীয় হলে সেটাকে বলা হয় সিউডোগ্যামি। তাহলে মূল কথা এই যে আমরা তখন যে তিনটা আলোচনা করলাম যে অ্যাপোস্পোরি, অ্যাপোগ্যামি আর কি অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি, এই তিনটাকে একসাথে আমরা কি বলি? এই তিনটাকে আমরা বলি অ্যাগামোস্পার্মি। এই তিনটাকে একসাথে কি বলি? অ্যাগামোস্পার্মি। আর যদি বলি ভাই এই অ্যাগামোস্পার্মি হওয়ার জন্য যদি আমাদের পরাগায়ন দরকার হয় তাহলে সেটা বলবো সিউডোগ্যামি। পরাগায়নটা না অ্যাকচুয়ালি আমাদের হলো ফলটা তৈরি করার জন্য দরকার হয়, বুঝছো? পার্থেনোজেনেসিস আর যৌন প্রক্রিয়া পার্থক্য দেখো, পুংগামির প্রয়োজন হয় না, হয়, নিষেক হয় না, হয়। এখানে তোমার অনিষিক্ত ডিম্বাণু থেকে হয়, এখানে তোমার নিষিক্ত হয়। এখানে কিন্তু তোমার কোনো মাথার চারিত্রিক গুণাবলী পাওয়া যায়, এখানে কিন্তু তোমার দুইজনেরই পাওয়া যায় এবং নতুন বৈশিষ্ট্য তৈরি হয়, তাই না? যৌনের পার্থক্যটা একটু তোমরা রিডিং দিও। এখানে নিষেক ঘটে না, নিষেক ঘটে, হয়তো নিম্ন শ্রেণীতে দেখা যায়, নিম্ন উচ্চ দুইটাতেই দেখা দেয়। তবে দেখো কম অভিযোজন, অধিক অভিযোজন, বৈচিত্র্য তৈরি হয় না, বৈচিত্র্য তৈরি হয়। মাইসিস কোষের প্রয়োজন হয় না, প্রয়োজন হয়। এখানে কিন্তু গ্যামিট সৃষ্টি হবে, এখানে কিন্তু গ্যামিট সৃষ্টি হয় না, গ্যামিট প্রয়োজনও হয় না, এখানে কিন্তু গ্যামিট প্রয়োজন হয় এবং গ্যামিট তৈরি হওয়ার মাধ্যমে পরবর্তীতে মিলন হওয়ার মাধ্যমে কিন্তু আলটিমেটলি পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হয়। এখন দেখো যে আমাদের এক মিনিট একটু খেয়াল করো, সরি, দেখো যেটা বলতেছিলাম বাংলাদেশের জাতীয় ফুল শাপলা, এটা কিন্তু তোমার মুখ্য জনপ্রক্রিয়া কেমন অযৌন, হ্যাঁ তোমার যে শালক তৈরি হয় টিউবার, এটার মাধ্যমে তারা আসলে ইয়া করে। এবং দেখো বেশ কিছু জলজবিদ যা পদ্ম যেটা এটাতে কিন্তু তোমার রাইজোম কাণ্ড দিয়ে আসলে এরা দ্রুত বিস্তার মানে করতে পারে। এটা দেখো উদ্ভিদের কৃত্রিম প্রজনন এখান থেকে আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। হাইব্রিডাইজেশন বলে বেশ কিছু ব্যাপার আছে আমাদের, কিন্তু যে কৃত্রিম হাইব্রিডাইজেশন বা সংকরণের ক্ষেত্রে বেশ কিছু পয়েন্ট আছে। প্যারেন্ট নির্বাচন করা হয়, প্যারেন্টে কৃত্রিম মানে সহপরাগায়ন করা হয়, এটা কিন্তু কৃত্রিম সহপরাগায়ন করা হয়, মানে তুমি যেটাকে চুজ করতেছো তাদের মাঝে কিন্তু সহপরাগায়ন হচ্ছে, তুমি কিন্তু ইচ্ছা মতো করতেছো, তাই না? ইচ্ছা মতো কিন্তু করতে দিচ্ছ না। সেজন্য দেখবা কি এখানে কিন্তু একটা ইমাস্কুলেশন বলে একটা ব্যাপার আছে। ইমাস্কুলেশন জিনিসটা কি? যে পুষ্পকে মাতৃপুষ্প হিসেবে ব্যবহার করা হয় তা যদি উভলিঙ্গ হয় তার পুংকেশরটাকে তোমার পরিপক্ক হওয়ার আগেই কেটে ফেলা হয়। কেন? যদি আমি কেটে না ফেলতাম তাহলে ওই মাতৃ উদ্ভিদের যে পুংকেশর যেটা সেটা দিয়ে কিন্তু সে নিজেই মানে পরাগায়ন হয়ে যেত, তাহলে তো আমি যেই বৈশিষ্ট্যটা চাচ্ছি সেই বৈশিষ্ট্য কি পাইতাম? সেই বৈশিষ্ট্য কিন্তু পাইতাম না, তাই না? ওই কথাটাই বলছে। আর বেশ কিছু কথা বলা আছে, ব্যাগিং, ক্রসিং, লেভেলিং, এটা তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট না খুব একটা। মূল কথা এরকম পলিথিন ব্যাগ দিয়ে দেখো তোমার আগে ইমাস্কুলেশন করে ফেলা হয়, মানে পুংকেশরগুলোকে মেরে ফেলা হয়, তারপর পলিথিন ব্যাগ দিয়ে আটকায় রাখা হয় যাতে বাইরে থেকে মানে বাইরে থেকে যে কোনো একটা যেন আসতে না পারে, আমি যেটা কাঙ্ক্ষিত যেটা সেটাই চাচ্ছি সেটাই যেন যায় এবং সেখানে পরাগায়ন হইলে আলটিমেটলি কিন্তু আমি যেটা প্রয়োজন বা যেটা আমি এক্সপেক্ট করতেছিলাম সেটা কিন্তু আমি পাচ্ছি। ওকে, পরবর্তীতে পরাগায়ন হইলো, বীজ সংগ্রহ করব, তারপর তোমার নতুন একটা উদ্ভিদ তৈরি হবে, তারপর আবার মনে করো সাপোজ এই যে প্রথম যে বংশধর যেগুলো তৈরি হলো সেগুলো থেকে কাজে লাগে আবার নতুন বংশধর তৈরি করবো, এভাবেই আসলে চলতে থাকবে। দেখো বিবর্তনে কৃত্রিম প্রজননের ভূমিকা অনেক কথাবার্তা বলছে, আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। এই যে বিড়ি, হ্যাঁ BRRI, এখান থেকে আমাদের মুক্তা BR10, গাজী BR14, মোহিনী BR15, এগুলো তৈরি করা হয়েছে, এগুলো আসলে রোগ প্রতিরোধী। হ্যাঁ, তারপর দেখো যে এখান থেকে মূল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা এখানে অনেকগুলো কথাবার্তা বলছে, রোগ প্রতিরোধ মানে দৃষ্টান্ত অর্কিড উদ্ভাবন করা হয়েছে, তারপর এই ব্যাপারগুলো এগুলো তোমার রেটিং দিবা। হ্যাঁ,
তবে আমাদের একটা জিনিস দরকার কি জানো, এখান থেকে আমাদের কোনটা ধান কোনটা গম এগুলো একটু জানা দরকার। যেমন দেখো উপসি জাতের ধানের নাম কি, দেখো বেশ কিছু আমাদের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক বেশ কিছু উপসি জাতের ধান আছে। চান্দিনা, বিয়ার 1, মালা, শাহিব আলম, শ্রাবণী, নামগুলো একটু খেয়াল রাখতে পারো। তবে কখনো খুব একটা আসে না, কারণ এগুলো আসলে তোমার জিকের কোশ্চিন হয়ে যায়। তারপর দেখো এখান থেকে বেশ কিছু কোশ্চিন আছে, আমি একটু এগুলো যখন আগে মুখস্থ করছিলাম বাট কখনো খুব একটা কোশ্চিন আসতে দেখি নাই। দেখো ইরি 8, ইরি 5, ইরি 6 এগুলো কিন্তু উচ্চ ফলনশীল ধান। যেমন দেখো ইন্দোনেশিয়ার পেটা ধান, তাইওয়ানের ডিজিউজেন ধান, এগুলা একসাথে সংকরণ করে আলটিমেটলি কিন্তু আমি তৈরি করছি ইরি 8। ফলন কত, 90 থেকে 100 মণ। খুব একটা মুখস্থ করার দরকার নাই, হ্যাঁ চাইলে মুখস্থ করতে পারো। তবে দেখো ইরি 5 তৈরি করতে আমরা কিন্তু ইউজ করছি কি বলতো, ইরি 5 তৈরি করতে কিন্তু ইউজ করা হয়েছে তোমার ইন্দোনেশিয়ার পেটা ধান আর টংকাই ধান। এগুলো একটু মুখস্থ করতে পারো চাইলে, আর যদি মনে হয় যে না ভাইয়া বেশি হয়ে যাচ্ছে তার দরকার নাই। আরেকটা জিনিস দেখো পেটা ধান, TCAM-6 ধান আর তাইওয়ানের টাইচু ধান, এগুলো মিলে কি তৈরি করা হয়েছে, ইরিশাইল তৈরি করা হয়েছে। কি তৈরি করা হয়েছে, ইরিশাইল তৈরি করা হয়েছে। ইরিশাইল, দেখো ইরিশাইল, ওকে তাহলে সেটা মনে রাখবা। এখান থেকে আর খুব একটা বেশি কিছু দরকার হয় না। আর উচ্চ ফলনশীল বেশ কিছু জাত আছে, এগুলো একটু দেখতে পারো। বিজ্ঞানী জিএই শোল সর্বপ্রথম ভুট্টার সংকর উদ্ভিদ তৈরি করছে, এটা একটু খেয়াল রাখতে পারো। এখান থেকে আর কিছু আমাদের প্রয়োজন হয় না। BRRI, মোটামুটি এগুলো যদি মনে রাখতে পারো তাহলে তোমার জন্য মোর দেন এনাফ। তাহলে আই থিঙ্ক তোমরা সব কিছু মোটামুটি বুঝতে পারছো। তাহলে দেখো আমাদের কিন্তু অলমোস্ট 11টা ক্লাস শেষ। আমরা কিন্তু কয়টা চ্যাপ্টার শেষ করে ফেললাম, 9টা চ্যাপ্টার শেষ করে ফেলছি। আমাদের একটা লাস্ট চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 12। ওই ক্লাসটাও আমরা শেষ করে ফেলার চেষ্টা করবো আগামীকাল। যদি আমাদের টার্গেট ছিল যে কোচিং শুরু হওয়ার আগেই সবগুলো চ্যাপ্টার শেষ করে ফেলার, অলমোস্ট আমরা সাকসেসফুল। যদিও তোমাদের অনেকের কোচিং শুরু হয়ে গেছে আজকে থেকে, বাট তারপরেও কিন্তু তোমরা কোচিং শুরু হওয়ার আগে যারা ক্লাসগুলো রেগুলার করছো তারা কিন্তু অলরেডি 10টা চ্যাপ্টার আগে রাখতে পারছো। এটা কিন্তু তোমাদের জন্য একটা ভালো বুস্ট আপ, ওকে। সো যতটুকু পড়াইছি এটুকু অন্তত তোমরা রেগুলার পড়ার চেষ্টা করবা এবং রিভিশন দেওয়ার চেষ্টা করবা এবং ইনশিওর করবা যেটুকু আমি নোট করে দিছি এটা যেন একটা ওয়ার্ড বাদ না যায়। কারণ এত ডিটেলসে আমি তোমাদের যত ডিটেলসে পড়াইছি এত ডিটেলসে কোচিং কখনো তোমাদের পড়াবেই না। জাস্ট বলবে যে এটা পড়ে নিয়ে এটা বুঝতে করবা, এটা ছাড়বা, এটা দেখবা, এরকম করে বোঝাবে। যেমন দেখো আমি তোমাদের অ্যাপোস পড়ি, অ্যাপোকে আমি যে পড়াইছি, অ্যাডভার্টাইভ বিজ্ঞানে পড়াইছি, এটা তোমাকে কোচিং জীবনেও ক্লিয়ার করতো না, জীবনেও ক্লিয়ার করতে পারতো না। সেই জন্য আমি তোমাকে বারবার বলি যে অ্যাপোস্পরি মানে কি, অ্যাপোগামি মানে কি, সাধারণত ওরা বলবে কি উদাহরণটা পড়ে ছেড়ে দিবা। কিন্তু যদি মনে করো একটু পেঁচায় দেয়, তাহলে তোমরা যদি এটা বুঝতে পারো তাহলে কিন্তু তোমার জন্য একটু ইজি হয়ে যায়। কোথায় ভ্রূণথলি তৈরি হয়, কোথায় ভ্রূণথলি তৈরি হয় না, কোথায় তোমার হ্যাপ্লয়েড মানে মায়োসিস প্রক্রিয়ার মাধ্যমে ডিমান্ড তৈরি হচ্ছে, কোথায় মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে ডিমান্ড তৈরি হচ্ছে, এই ব্যাপারগুলো কিন্তু পুরোটাই অনেক ফ্যাক্টর কাজ করে, ওকে। সো যতটুকু আমি পড়াইছি এটুকু অন্তত ইনশিওর করার চেষ্টা করো যে তুমি এটা আত্মস্থ করতে পারতেছো এবং বুঝতে পারতেছো, এবং এই পড়াটা তোমার বারবার প্র্যাকটিস করতে হবে, ওকে। দেখো তোমার কিন্তু অ্যাডমিশন টাইম না খুবই অল্প টাইম। তুমি যদি মনে করো যে ভাইয়া আমি বসে থাকবো, ঘুমাবো, চিল করবো, আর আমি হলো 3 মাস পরে গিয়ে চান্স পেয়ে যাবো, এটা কিন্তু এরকম কখনোই হয় না। তোমাকে 3 মাস টানা পরিশ্রম করে যেতে হবে এবং ইনশিওর করতে হবে তুমি তোমার নিজের আগের দিনের থেকে একটা বেটার ভার্সনে তুমি পরিণত করতে পারছো। তাহলে দেখবো কি যে তোমার যত দিন যাবে তুমি তোমার আগের দিন থেকে ভালো মার্ক পাচ্ছ। দেখো মনে করো থাকবো শুরুর দিকে হয়তো তুমি 25-30 পাবা, সমস্যা নাই। তুমি নিজেকে চেষ্টা করো যে ভাই আজকে আমি 30 পাইছি, আমি নেক্সট দিন চেষ্টা করবো 32 পাওয়ার, 33 পাওয়ার, 34 পাওয়ার। আমার টার্গেট হবে সবসময় আমার নিজের সাথে। তুমি যদি মানে মনে করো যে ভাইয়া আমি নিজের সাথে কম্পিট করতে চাই না, আমি চাই যে ফার্স্ট হতে তার সাথে কম্পিট করতে, তাহলে তুমি একবার বোকার সরকে আছো। তোমার টার্গেটটা হবে তোমার নিজের সাথে তোমার কম্পিট করার, যাতে তুমি তোমার আগের দিনের থেকে বেটার ভার্সন হইতে পারো। তাহলে দেখবে কি তোমার ভিতরে কখনো হতাশা কাজ করবে না এবং তুমি ইনশিওর করতে পারবে তুমি আস্তে 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 কিন্তু ইমপ্রুভ করতেছো, এবং এই ইমপ্রুভমেন্টটা তোমার ভিতরে একটা সলিড একটা কনফিডেন্স দিবে। এই কনফিডেন্সটা তোমার ওই যে মানে একটা থাকে না যে ওভার কনফিডেন্স, ওই ওভার কনফিডেন্স না, এই কনফিডেন্সটা একটা তোমার ভিতরে দৃঢ়তা থেকে আসবে, এবং তুমি দেখবা এই কনফিডেন্সের কারণে তুমি অনেক ভালো একটা রেজাল্ট করতে পারতেছো। সেজন্য এই কনফিডেন্সটা না একদিনে আসে না, এটা একটা কনসিস্টেন্সির ফল। তুমি যত কনসিস্টেন্ট থাকবা, তোমার পড়াশোনা করবা রেগুলার। দেখো একজন মনে করছে যে জীবনে বই খুলে নাই, সে যদি মনে করে যে আমি 100টা দেখাইছি 100টাই হবে, এটা ওভার কনফিডেন্স ছাড়া কিছুই না, এটা মানে বোকাস কথাবার্তা ছাড়া কিছুই না। কিন্তু মনে করো সাপোজ যে তুমি 4 মাস ধরে তুমি রেগুলার পড়াশোনা করছো এবং তুমি 100 মার্কের পরীক্ষা দেওয়ার পর তুমি বলতে ভাই আমার 85টা শিওর হবে, 5টার মধ্যে একটু কনফিউশন আছে, তো কিন্তু আমি বলতে পারি যে তোমার ভরসা করা যায়, কারণ তুমি পড়াশোনা করছো, তোমার নিজের ভিতরে একটা কনফিডেন্স আছে যে আমার 85টা ঠিক হবে, আর বাকিগুলো মোটামুটি এই কয়টার মধ্যে কিছুটা হলেও হতে পারে। তাহলে দেখো এই যে তোমার ডিফারেন্স, এই ডিফারেন্সটা কিন্তু কে ক্রিয়েট করে দিচ্ছে বলো তো? তুমি নিজেই কিন্তু ক্রিয়েট করতেছো। যে কীভাবে তোমার এই ডিফারেন্সটা ক্রিয়েট হচ্ছে, এই ডিফারেন্সটা পুরোটা ক্রিয়েট হচ্ছে কিন্তু তোমার মাইন্ডসেটের কারণে। তুমি যত দৃঢ় মাইন্ডসেটের অধিকারী হবা, তোমার কিন্তু প্রোগ্রেস বলো, চান্স পাওয়ার সম্ভাবনা বলো, সব কিছু কিন্তু বাড়বে, ওকে। সো চেষ্টা করো তোমার কনসিস্টেন্সি মেনটেন করার, তোমার ডিটারমাইন্ড হওয়ার এবং রেগুলার থাকার, তাহলে দেখবো ইনশাল্লাহ তুমি একটা ভালো মেডিকেলেই চান্স পাচ্ছ, ওকে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।